তাহলে তৃণমূল। রাইট, এটাই যে আমাদের সরকার আসবে যাবে, রাজনীতি এবং রাজনৈতিক দল রাজনীতিবিদ আসবে যাবে, কিন্তু দেশের মানুষ যদি আমরা চেঞ্জ না হই তাহলে কোনো লাভ নাই কোনো কিছুতে। এটা সত্য কথা। হ্যাঁ, আর এই দেশের মানুষ চেঞ্জ করার জন্য আসলে মানে এই এই মেন্টালিটির সবাইকে এর জন্য কাজ করতে হবে। হুম। ঠিক আছে, মানে আমরা রাইট। চেঞ্জ হব হব বললাম, আসলে তো চেঞ্জ হওয়া সহজ, আসলেই চেঞ্জ হওয়া সহজ না। কারণ হুম। আমি এত চেষ্টা করি, আমি এত মনে করতে আমার ভিতরে আমি চিন্তা করি যে হ্যাঁ এটা তো অন্যায়, এটা তো অন্যায়। যেমন মনে কর আমি আওয়ামী লীগ করি, এখন হুম। দেখা গেল আওয়ামী লীগের একটা বিষয় আমি বুঝতেছি যে সে অন্যায় করে। মানে তারপরে আমি শেখ বলতে হাসিনা, পারতেছি না। না না বলতে পারা না, না মানে আমার কিভাবে যেন আলটিমেটলি ওই যখন আরেকজনের সাথে লাগে, যখন ওই লোকের বিরুদ্ধে আরেকজনের ওই কথাটা আমি যেটা ফিল করি সেই কথাটা আরেকজন বলে, তখন হুম। আলটিমেটলি কেন কেন যেন আমি এর পক্ষে চলে আসি। বিষয়টা বুঝছিস? হুম। 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 এটা হইলো যে তোকে আমি ভালোবাসি, হুম। তোকে আমি পছন্দ করি। এখন দেখা গেল যে তোর 10টা কাজ আমি পছন্দ করি, আবার 5টা কাজ আমার পছন্দ হয় না। রাইট। ঠিক হ্যাঁ। আছে, হুম। আমি মনে মনে ফিল করি যে রেলমলের এই 5টা কাজ আমার পছন্দ হলো না, এটা ওর করা ঠিক হয় না। কিন্তু হুম। আরেকজন যখন ওই 5টা কাজের কথা বলে, অপছন্দের হুম। 5টা কাজের কথা, তখন আবার আমি তার সাথে তর্ক করি। হুম। হুম। ঠিক হুম। আছে, যে, হ্যাঁ এটা কি করছে, তার কি সমস্যা হয়েছে, এটা তো অনেকেই করে, এগুলা তো আগের মানুষ করছে। তো এই যে যে মানে মেন্টালিটিটা, এটা আমাদের বাঙালিদের সবার মধ্যে। ঠিক আছে, আমরা ফিল করি যে এটা অন্যায়, কিন্তু সেটা যদি আমার ভালোবাসার কেউ হয় বা আমার পক্ষের কেউ হয়, তাইলে আমরা আলটিমেটলি তার পক্ষ নিয়ে সেই অন্যায়টাকে বুঝতে এটা একটা পারছিস। মারাত্মক সমস্যা, কিন্তু আসলে এটা বাংলাদেশের আমাদের সবারই একটা বড় সমস্যা, এটা ঠিক যেটা বললি এবং আমিও। হ্যাঁ, এটা খুব ইনার প্রবলেম, হিডেন হ্যাঁ প্রবলেম এবং ইনার। হ্যাঁ, এটার থেকে বেরোয় আসতে হবে, এটার থেকে বেরোয় হুম। না আসা করি দেশের উন্নয়ন করতে পারবো আর এর জন্যই কিন্তু সক্রেটিস বলছে নো দাই সেলফ, নিজেকে চিনো। কারণ তুমি যদি না। হ্যাঁ, নিজেকে না চিনো তাহলে কিন্তু এটা তুমি নিজের সমালোচনা না করতে পারলে, বা তুমি নিজে আগে কি আমি আগে বলছিলাম আর এখন আমি কি বলতেছি, দেখা গেল আমি বললাম যে কথায় কথায় যেমন আমি বলি যে, যদি বলি যে ও এরকম কাজ করছে, জীবনে ওর বাড়িতে আমি যাবো না। হ্যাঁ, কথার কথা বলে ফেললাম, কিন্তু দেখা গেল আমার এটা দরকার হলো, বা দরকার হোক আর না হোক, পরবর্তীতে ঠিকই আমি ওই কথা না মনে করে ঠিকই যাওয়া আসা শুরু করছি। কিন্তু আমি যে আগে যেটা বলছিলাম ওটা কিন্তু আমি বেমালুম ভুলে গেছি। হ্যাঁ, হ্যাঁ, তো ভুলে গেছি। আমি আমার মানুষ পক্ষের এটাই জন্য আমরা করি। হুম। এটাই। আর এই এই জিনিসগুলি খুব কঠিন কাজ করছে একটা দেশের, এই এরকম মানে মূলটাকে চেঞ্জ করা, হুম। অরিজিনটাকে চেঞ্জ করা, অরিজিনটাকে চেঞ্জ করা আসলে সহজ কাজ না। আর আমি মনে করি যতই আমরা টকশো করি, যতই আমরা ওদের বুলি আওড়াই, মানে ভালো ভালো বুলি, তোমার ক্যামেরার সামনে, তারপরে তোমার মাইকে আমরা ভালো ভালো বুলি সবাই বলতে পারি। কিন্তু যদি একজন রাইট। রাইট। অশিক্ষিত লোককে বসায় দাও, সেও যা বলবে মনে হবে যে হ্যাঁ বের করার জন্য একটা দরকার। হুম। হুম। কিন্তু হুম। আমাদের তো এগুলি দরকার না, আমাদের দরকার হলো কাজ। হুম। তা এখন এই বয়সে আইসা এখন দেশের প্রতি যেরকম একটা তোমার যে ফিল্ডটা আমরা করি, যে যেই নাটকগুলি আমরা এখন আলোচনা করতে পারি, যে বিষয়গুলি আমাদের আহ আমরা অনুধাবন করতে পারি, তো এই বিষয়গুলি মাথায় রেখে এই সমাজ চেঞ্জ করা একটা যুদ্ধ। আর এই যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ তুমি না শেষ করতে পারো, যুদ্ধটা শুরু করে দিত। হ্যাঁ, এটা এটা ঠিক এখানে। এটা একটা চমৎকার পয়েন্ট, আসলে খুবই ভালো একটা আলোচনার বিষয়, যেটা সবারই করা উচিত এবং সবার মধ্যে এটা নিয়ে আগানো উচিত। সেটা হলো যে এই মানুষের যে পরিবর্তন, এটা যদি আমাদের শর্ট এডুকেশন না থাকে, মানে শিক্ষা যদি আমাদের ডেভেলপ না হয়, তাহলে কিন্তু এই পরিবর্তনটা আসবে না আমাদের মধ্যে। এবং এই পরিবর্তনের জন্য শিক্ষা এবং ওপেন সোর্স, এই দুইটা জিনিস দরকার। ওপেন সোর্স বলতে যেটা আমি বোঝাচ্ছি সেটা হলো যে, ফর এক্সাম্পল আজকালকার ডিজিটাল টেকনোলজি, তো মনে কর যে আগে এর জন্য কিন্তু এডুকেশন, অনেক ক্ষেত্রেই কিন্তু এডুকেশন না হইলেও মানুষ
এই ডিজিটাল সোর্স থেকে বিভিন্ন ইনফরমেশন পাওয়ার পাওয়ার প্রেক্ষিতে মানুষের নলেজ অটোমেটিকলি বেড়ে যাচ্ছে, এবং তাদের অন্যান্য অন্য সমাজ সোসাইটির দৃষ্টিভঙ্গি এগুলো দেখতে দেখতে তাদের নিজের মনে একটা আহ, একটা আন্ডারস্ট্যান্ডিং আসে যে আসলে আসলে দুনিয়াতে তাই তো। ওইখানে ওরা এই, অনেক দুনিয়াতে অনেক লোক আছে যারা মুসলিম না, তাই বলে আমরা যে তাকে যে মেরে ফেলবো মুসলিম না হয়েছে দেখেই যে তাকে আমরা কাফের বলবো, দ্যাটস নট রাইট। এগুলা কিন্তু মনে করো যে এই আন্ডারস্ট্যান্ডিং গুলা নট স্পেসিফিক ইন দিস পয়েন্ট, মানে এই ধরনের আর কি, যে মানুষের ওপেন সোর্স থেকে ইনফরমেশন পাওয়াতে, ডিজিটাল সোর্স বলা যাইতে পারে, তো সোশ্যাল মিডিয়া বলা যাইতে পারে। তো এই সব কিছু থেকে আমরা যখন এই এই সব কিছুর অ্যাক্সেস যখন সব মানুষের মধ্যে পৌঁছায়, তখন মানুষের অন্তত একটা পার্সেন্টেজ একটা ডেভেলপমেন্ট এবং এই নলেজ বাড়ে। আর তারপরে হলো এই জিনিসটা, এই ওপেন সোর্সের নলেজ, এটা মানুষ কিভাবে ইউজ করবে এবং কিভাবে এটাকে ব্যবহার করে তার তার নিজের যুক্তি এবং চিন্তা ভাবনাকে উন্নত করবে, সেটার জন্য দরকার হলো এডুকেশন। হুম। তো এডুকেশন যদি সেটাই, যে এডুকেশন যদি তোমার ওইরকম স্ট্রং থাকে, সত্যিকার এডুকেশন যদি আসলে থাকে, তাহলে এই সব টুলস ব্যবহার করে, যেমন এই ওপেন সোর্স না থাকলে, ডিজিটাল সোর্স না থাকলে কিন্তু আমরা কি করতাম, আমরা যারা ভালো এডুকেশন আছে, যারা বিশ্বমানের পড়াশোনা, দেশের বাইরে পড়াশোনা অথবা ইউনিভার্সিটি লেভেলে যারা মানুষের সাথে মিশছে, বিভিন্ন ধরনের বিষয়ে পড়াশোনা করছে, পরে যে তারা কি হয়, তারা মনে করো যে আস্তে 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 তাদের জ্ঞানের পরিধিটা বাড়ে, বিশ্বটা বড় হয়, তখন যে তারা এই ভ্যালিডেশন গুলা করে। কিন্তু এখন কিন্তু এই আমাদের এই যুগে এই ব্যারিয়ারটা কম, এবং এই জন্যই কিন্তু এই ছাত্ররা, আমার মনে হয় যে ওরা মোটামুটি কিছু কিছু কথা ওরা বলছে, কিন্তু যেটা আহ, যেটা আমার কাছে মনে হয় যে এটা অন্তত ওরা করতে পারুক আর না পারুক, ওরা এই ডিফারেন্সটা, মানে দুই যুগের যে ডিফারেন্স, আগেকার দিনে তোমার 1/11, গত 1/11 কি হয়েছে রাজনীতিক বাংলাদেশে, বিগত কয়েক সরকার মনে করো যে অন্যায় অত্যাচার করছে, কেউ ঠিক মতো দেশের উন্নতি করে নাই। 1/11 আসছে, আসার পরে ওই সময় সামরিক সরকার ক্ষমতা নিয়ে ভালো কিছু মেধাবী লোককে নিয়ে একটা শুরু করছিল, মোটামুটি যতদূর সম্ভব একটা চেষ্টা শুরু করছিল। তারা কিন্তু প্রথম দিকে বেশ ভালো কাজই করতেছিল। তো তারপরেও দেখো আবার সেই তারা একটা দলকে ক্ষমতায়, বা তাদের পরে অন্য দলগুলা, একটা দল আসলো ক্ষমতায়, এরপরে দেখা গেল কি এরা আবার তাদের মতো করে সেই আগের সব অর্জনকে বৃথা করে আবার তাদের মতো করে ঠিকই সেই আগের স্টেটে চলে গেল। তো এখন আবার সেটা বাদ দিয়ে যে নতুন একটা স্টেজে আবার আমরা আসছি, আবার যাতে সেই আবার আগের স্টেজে না যায়, এটা কিন্তু এদের একটা বড় ইস্যু, যে আবার যাতে আমাদের আগের পর্যায়ে না যাইতে হয়। সো এইটা আমার কাছে, এই এই অংশটুকু আমার কাছে খুবই ভালো এবং আশাময় এবং যৌক্তিক মনে হয়েছে, যে এটা যদি এরা এরা কন্টিনিউ করে, বা আমরা সবাই মিলে যদি এটা কন্টিনিউ করতে পারি, তাহলে আমার মনে হয় একটা কিছু হইতে পারে, বা সেটা আমাদের হওয়া উচিত। হ্যাঁ, এখানে পজিটিভ দিক আছে, অনেকগুলি positive দিক আছে, যেটা অভূতপূর্ব। অভূতপূর্ব বলতে আগে দেখাচ্ছে, যেটা বাংলাদেশের এই 50 50 55 বছরের ইতিহাসে এটাই প্রথম, যেটা এবার শুরু হলো। সেটা হইলো তোমার তৃণমূলের একটা সেক্টর কিন্তু তাদের অধিকার আদায়ের জন্য, ঠিক আছে, তৃণমূলে আমি বলতেছি যেটা ছাত্ররা, হুম। ছাত্ররা এই ছাত্ররা বলতে তো ব্যাপক, এটা তো একটা প্রজন্ম, তাই না? একটা অবশ্যই, হ্যাঁ। প্রজন্ম একটা প্রজন্ম মানে একটা বাংলা। তুমি হুম। মনে করো এবার ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলনে যেমন ছিল বিএনপি যারা করছে তাদের ছেলেপেলেরা, যেমন ছিল জাতীয় পার্টি যারা করছে তাদের ছেলেপেলেরা, তেমনই ছিল আওয়ামী লীগ যারা করছে ঠিক রাইট, আছে। রাইট, হ্যাঁ। তুমি হুম। কিন্তু এখানে কিন্তু কোনো দল, কোনো একটা কোনো গোষ্ঠী বা কোনো একটা দলের কেউ নাই, ঠিক আছে। এরা কিন্তু সমষ্টিগত একটা ইয়ে, হ্যাঁ, হ্যাঁ, একটা অবশ্যই, অবশ্যই, এটা এটা কনফার্ম। হ্যাঁ। হ্যাঁ, তুমি যদি সমষ্টিগত ধরো, তার মানে কি একটা প্রজন্ম, একটা প্রজন্ম মানে একটা বাংলা, হুম, হুম। ঠিক আছে।
হুম, একটা প্রজন্ম মানে একটা বাংলাদেশ। এখন একটা বাংলাদেশ তারা যদি একটা নতুন বাংলাদেশ হয়, তো সেক্ষেত্রে তারা তাদের অধিকার কিভাবে অর্জন করবে, আদায় করবে, কিভাবে দেশের সংস্কার করবে। এখানে সংস্কারের ধারা হলো দুইটা আমার মতে, একটা হলো রাজনৈতিক সংস্কার আর একটা হলো দেশের সামগ্রিক হুম, সংস্কার। তো তুমি যদি আহ আমাদের দেশের যে প্রেক্ষাপট, রাজনৈতিক সংস্কার করা আসলে এই মুহূর্তে এটা মাথায় আনা অত্যন্ত কঠিন। রাজনীতি যারা করে তারা যা করুক। কিন্তু আমি যদি আমার অধিকার আদায়ের চেষ্টা করি, তাইলে যেই দলই ক্ষমতায় আসুক না কেন, তারা কিন্তু তাদের ওই একনায়কতন্ত্র যেটা স্বৈরাচার তন্ত্র যেটা, এটা কিন্তু কায়েম করতে পারবে না। ঠিক হুম, আছে, এখন হুম, তারা এই এই আন্দোলনের পরে থেকে যে ধারাটা শুরু হলো। কিন্তু এটাকে ওই যে আমি এর আগেও বলছিলাম যে মিসইউজ, মানে এটা এখন সাইড ইফেক্টটা তো অনেক বেশি। ঠিক আছে, তো হুম, এই সাইড ইফেক্ট থেকে বাঁচানোর জন্য একটা মানে একটা ধারা তৈরি করা দরকার। এই সাইড ইফেক্ট গুলি করে সেগুলোরে সম্প্রসারণ করা দরকার, যে না এই এই স্বাধীনতার কারণে আমাদের এই পারে, আমরা এইভাবে না করে এই জিনিসগুলি আগে বাদ দিয়ে দেই, এই জিনিসগুলি করি। ঠিক আছে, তো আমি যেটা ইঙ্গিত দিচ্ছি, যেটা বলতে চাচ্ছি, সেটা হলো যে এটা শুরু করতে হবে আমাদের কিভাবে শুরু করতে হবে? মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় আমাদেরকে ওই মানে সরকারের এটা করলে ভালো হতো, সরকারের এটা করলে ভালো হতো, সমন্বয়কদের এটা করলে ভালো হতো, এগুলো না। এখানে আলাদা কোনো সমন্বয়ক নাই, আলাদা কোনো সরকার নাই, এই সরকারটা টোটালি নিরপেক্ষ সরকার। এই সরকারের পক্ষে যারা কাজ করতেছে তারা টোটালি তোমার সব দলের লোক আছে, তার মানে নিরপেক্ষ। সুতরাং এদেরকে ওই মানে বুদ্ধি দেওয়ার চেয়ে কাজ করে দেখা, আমি মনে করি যে কাজ করে দেখানো। আর সেক্ষেত্রে আমাদের উদ্যোগ নিতে হবে যে ওই পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমরা, যেমন মনে করো আমরা যদি অন্তত 5 জনের বা 10 জনের একটা দল তৈরি করে আমাদের গ্রামে মনে করো 5,000 লোক, তোমাদের গ্রাম হুম, প্রায় প্রত্যেক 5,000 লোককে আমরা কাছে, ঠিক আছে, হুম, 5,000 লোক মধ্যে আমরা আমাদের প্ল্যান ছড়াই দেবো। তারা যদি মনে করে যে হ্যাঁ আমাদের প্ল্যান গুড, তাহলে তাদের কাছ থেকে আমরা যুক্তি নেব যে হ্যাঁ আমরা কি বলেন এটা কি করতে পারবো। এইভাবে যদি আমরা আগাই, আমরা যদি সবাই সবার মধ্যে একটা মানে এই যে প্রতিহিংসাটাকে নষ্ট করে দিই, যে না এই রাজনীতি থাকবে না, মানুষের প্রতি মানুষের কোনো, ঠিক আছে, তুমি বিএনপি হুম, করো ভালো কথা, তুমি আওয়ামী লীগ করো ভালো কথা, কিন্তু ঘৃণা করা যাবে না। তুমি ভুল করছো, অন্যায় করছো, সেটা তোমাকে ওইটাকে পুঁজি কইরা তোমারে যে আমি ধ্বংস করে দেব। এই যে তোমার এবার জামাতের যে আমির ডক্টর শফিকুর রহমান, ঠিক, হুম, right? উনি একটা কথা বলছেন আমাকে, যে আপনারা, আমরা যে ক্ষমা করেছিলাম, সাধারণ ক্ষমা করেছিলাম যে আমাদের দল যে অন্যায় অপরাধ করছে, আমরা তাকে ক্ষমা করছি। এখন এটা আপনারা বললেন যে এই অধিকার বা এটা আমরা করা উচিত। তো উনি আবার বললো যে আপনারা কি চান, ওনাদের ধ্বংস চান নাকি ওনাদের সংশোধন? যদি ধ্বংস চান, তাহলে আপনারা তাদেরকে ব্রাশ ফায়ার করে মারতে পারেন, আপনারা তাদেরকে যেভাবে মেরে ফেলতে পারেন, কোনো ব্যাপার না, ধ্বংস করে দেন। ঠিক আছে, যদি আপনারা মনে করেন যে তাদের সংশোধন সংশোধন করা দরকার, তাইলে আপনার তাদেরকে ক্ষমা করতে হবে, তাদেরকে ক্ষমা করতে হবে। এখন হুম, এই মেন্টালিটিটা তো মানে জনে জনে পৌঁছে দিতে হবে, এই শুধু ওনার একার মেন্টালিটিতে কাজ হবে না। উনি জাস্ট একটা তথ্য উত্থাপন করলো, একটা বিষয় উত্থাপন করলো, এটা শুধু আওয়ামী লীগের ক্ষেত্রে না, এটা বিএনপির ক্ষেত্রে হতে পারে, এটা জামাতের ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে, অন্যায় সব দলেরই হতে পারে, সব মানুষের মধ্যে হতে পারে। এখন তাকে শুধরানোর সুযোগ দিতে হবে। সেই ওয়েটা, তাকে যে শুধরাবো আমরা, সেই ওয়েটা, যে ওয়েটা আমাদেরকে ফাইন্ড আউট করে সেটাকে প্রয়োগ করাটা বড়। হুম, এই জন্য আমি মনে করি যে এখন আমাদের একটা ডাক দিতে হবে, যে এই এটা আমাদের সুযোগ। এখন যদি মনে করো বিএনপি ক্ষমতায় থাকতো, আমি আওয়ামী লীগ করতাম, আমি যদি এই কথা বলতাম, তারা এটাকে হয়তো গ্রাস দিত, তারা এটাকে হয়তো মাথায় নিত, বা আমাকে দমন করার জন্য তারা বলছে, ও আওয়ামী লীগ করে ও এটা করতে পারবে, ওকে এটা করার জন্য ওর পিছনে এটা মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। কিন্তু এখন যেহেতু সেই ইয়েটা নাই, এখন যেহেতু নিরপেক্ষ তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন এবং এটা জনগণের, এটা শুধু হুম, নির্বাচন জন্য কিন্তু তারা করতেছে। তারা কিন্তু মানে দুইটা দলের মারামারি, এটা 3 মাসের জন্য করতো, যাতে একটা নির্বাচন লক্ষ্য থাকে, তো
নির্বাচন, সেই 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 সরকার কিন্তু তারা না, তত্ত্বাবধায়ক সরকার কিন্তু তারা। তারা একটা সময়ের সরকার, একটা মানে আন্দোলনের সরকার, এবং তারা জনগণের সরকার। আমি মনে করি যে ভোট ছাড়াও যে জনগণের সরকার হয়, এটা হলো তারা তাদের উদাহরণ। এই জন্য অবশ্যই, হ্যাঁ। তাদের, হ্যাঁ, তাদের এই মানে যে এই যে যে সুযোগটা, তাদের এই যে দৃষ্টি যতটাই আছে, মানুষের মধ্যে তো হয়তো একটু পক্ষপাতিত্ব থাকবে, কিন্তু যতটা নিরপেক্ষতা আছে এইটুকুকে কাজে লাগাই আমাদের কাজ। ঠিক হুম। আছে, এজন্য আমি বলবো যে আহ, দেশ দেশ সংস্কারের একটা, আমরা পাড়ায় পাড়ায় এরকম একটা দল করি। আমরা তুমি যেটা বলছো মিডিয়া, ডিজিটালি যে অগ্রগতি, সেটা হ্যাঁ সেটাও জরুরি। যে তুমি যে কাজগুলি করতেছো এগুলোকে ভিডিও করে দিয়ে, বা যে কোনো কাজের একটা মানে কি বলে প্লিজ দাও আর যাই দাও, যেভাবেই ছড়াই দাও, তুমি ডিজিটালি এটা ছড়াই দাও, তাতেও মানুষ জানবে যে হ্যাঁ, ওই গ্রামে এরকম করতেছে, তাইলে আমাদের এরকম করা ডিজিটাল তো নিতেই হবে। তা এটা হলো আমার মতামত। তুমি আমাদের দেশ সংস্কার সম্পর্কে তোমার। আসলে সংস্কার বা পরিবর্তন বা এখন যাদের নতুন আহ, ছাত্র জনতার যে চাওয়া, এটাই এটাই আসলে এটাই হলো এই বিষয়গুলো, যে সংস্কার বা পরিবর্তন বা চেঞ্জ, মানে তাদের চাওয়াটার নামই হলো পরিবর্তন। তো এখন আম, এইখানে এই স্বল্পকালীন বা অস্থায়ী যে সরকার এখন আছে, এটা তাদের স্ট্যান্ডের উপর নির্ভর করে যে তারা কিভাবে স্ট্যান্ড করতে চায়। তারা যদি মনে করে যে তারা একটা লং টাইম, অন্তত মিনিমাম 2 ইয়ার্স তারা দেশ দেশের জন্য কাজ করবে এবং এমন একটা অবস্থায় দেশকে এনে তৈরি করে দিবে যাতে ফার্দার কন্টিনিউ যখন করবে নির্বাচন, রাজনৈতিক দল এবং সংসদ, তখন যাতে আহ, এই আগের প্রবলেমগুলো আর না আসে। তো এইটা করার জন্য কি দরকার, সেটা হলো ইম্পর্টেন্ট আগে ফাইন্ড আউট করা। তো সেটা ফাইন্ড আউট হয়তো আমার মনে হয় যে তার একটা প্রসেস ওরা করছে। যেমন ফর এক্সাম্পল, এখন ছাত্রদের নেতারা বা ছাত্ররা বিভিন্ন থানায় থানায়, জেলায় জেলায় যে মানুষের মতামত নিতেছে, আলোচনা করছে, ডিসকাশন করছে, বা একটা অভিজ্ঞতা কিন্তু হচ্ছে, যাই করুক। মানে ওরা যেহেতু মনে করে যে প্রত্যেক জেলায় জেলায় যে জনগণের সাথে একটা যাই করুক, সমাবেশ করুক, মিছিল করুক, মিটিং করুক, হোয়াট এভার, তাদের থেকে কিন্তু একটা কিছু রেজাল্ট আসতেছে, যে তারা মানে কিছু না কিছু রেজাল্ট তো আসছে। আচ্ছা, তো এরা কিন্তু হুট করে, এই অস্থায়ী গভর্নমেন্টটা এখনো হুট করে কোনো এরকম কোনো বড় ডিসিশন নেয় নাই। তো তাতে আমার মনে হয় বোঝা যাচ্ছে যে ওরা আগে স্টাডি করবে যে কোনটা ওদের করা দরকার এবং ওরা কোন পথে যাবে। এইটা স্টাডি করে যখন ফাইন্ড আউট করবে, তখনই তারা অ্যাকশনে যাবে। এটা হলো এটা আমার একটা ইয়ে আর কি, এই ফাইন্ডিং। আর যেটা করা উচিত, যেটা করলে ভালো হয়, সেটা হলো যে যদি তারা যদি নিজেরা বা নিজেদের কেউ যদি ভবিষ্যতে সরকার বা গভর্নমেন্ট অথবা রাজনীতিতে আসার ইচ্ছা না থাকে, তাহলে তারা অবশ্যই দেশকে একটা ভালো পজিশনে এনে তারপরে তারা আহ, ছেড়ে দেবে। আর যদি তাদের সেই ইচ্ছা থাকে, তাদের বলতে আমি বোঝাচ্ছি তারা এবং তাদের অঙ্গ সংগঠনের, এখানে স্পষ্টভাবে বলা যায় যে তারা বলতে এখন যারা উপদেষ্টাতে আছে, প্লাস ছাত্রদের আহ, ছাত্রদের মনোনীত অথবা ছাত্ররা নিজেরা, হোয়াট এভার, যাই হোক, তাদের যদি রাজনীতিতে আসার কোনো ইচ্ছা থাকে, তাহলে হয়তো তারা আমার মনে হয় তাহলে তারা খুব তাড়াতাড়ি তাদের দল টল গঠন করা হয়ে গেলে তারপরে মনে করো তারা হয়তো ইলেকশনে যাবে বা এরকম একটা কিছু। তো এটা তাদের ব্যাপার। তো এখন আমার সংস্কারের বিষয়ে আর একটু, আমি একটু আহ, ইয়া করতে চাই। সেটা হলো যে আমার মনে হয় এখন মানে আমার মেশিনকে ঠিক না করে, যেটা ইউনূস সাহেব এর আগে বলছে, যে আমরা এমন একটা মেশিন তৈরি করতে চাই যেটা আর ভবিষ্যতে ডিফেক্ট দিবে না। তো কথা ওটাই যে আমরা
মনে করো যে পৃথিবীর সবচেয়ে বেস্ট মেশিনটা আবিষ্কার করলাম বা বানাই দিলাম, কিন্তু দেখা গেল যে এরপরে এসে ওইটার চালানোই হলো না, জং জং ধরে পড়ে রইলো, অথবা ওইটা যেভাবে চালানোর কথা সেইভাবে মেনটেনেন্স করা হলো না, তাহলে তো কোনো লাভ নাই। তো আমরা যদি যতই সংস্কার করি, 2 বছর পরে যদি এই নতুন সরকার এসে যে আগের যা তাই করে, বা জনগণ যদি যা ইচ্ছা তাই করে, তাতে কোনো লাভ নাই, জিরো, ফলাফল জিরো। তো এই জন্য আমার ব্যক্তিগত মতামত হলো, বা আমার ব্যক্তিগত আমি যেটা মনে করি সেটা হলো যে অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক দলের তোমার এই পরিকল্পনা, গঠন, এবং তাদের কমিটি, এবং এই তাদের বিভিন্ন কন্ট্রোল প্রসেস, এবং তাদের কিভাবে তারা ফাংশন করবে, তারপর ফর এক্সাম্পল কোন কোন কি যোগ্যতার ভিত্তিতে তারা তাদের কমিটিতে লোক নেবে, অথবা কমিটিতে পদায়ন করবে, বা পদে লোকজনকে পদ দেবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং এগুলা, এই যোগ্যতাগুলো ঠিক মতো মানা হয় কিনা, এগুলো অনেক ইম্পর্টেন্ট। তো এগুলো কিন্তু কোনো রাজনৈতিক দলই এগুলো করে না, সাধারণত বামপন্থী দলগুলো মনে হয়, আমার যেটা ধারণা, ওরা মোটামুটি একটা করে, ওদের মধ্যে একটা কোয়ালিটি মেনটেনেন্সের একটা ব্যাপার আছে এখনো, স্টিল নাও। কিন্তু অন্য কোনো দলই এগুলো নাই। তো এখন জামাতে রাইট, হ্যাঁ, জামাতেরও একটা ভালো একটা গঠন প্রসেস, এবং এটা ভালোভাবে ফাংশন করে, এটা আমার জানা মতে, বা এটা আছে। কিন্তু প্রবলেম হলো যে মেইন যে মূল ধারা না, সরি, মানে সংখ্যাগরিষ্ঠ যে রাজনীতিক রাজনৈতিক দলগুলোর যে তারা তারা কেউই এগুলা কোনো কিছুই মানে না, আমার ধারণা এটা 0%। তো এইটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই রাজনৈতিক দলগুলোকে যদি সঠিক লাইনে, সঠিক ফর্মুলায় না ফালানো যায়, তাহলে আগামীতে তারা ক্ষমতায় আসলে তাদের সেই যা তাই হবে। সো এতে কোনো সংস্কার করে লাভ নাই। তো এই জন্য সর্বনিম্ন কিছু কাজ করতে পারে, বেসিক কিছু কাজ, স্ট্রাকচার, যেটা সবার জন্য দরকার, মানে পরবর্তীতে যে গভর্নমেন্টই আসুক বা যেই আসুক, বা তারা নিজেরাও যদি চালায়, সেটা তাদের দরকার। ফর এক্সাম্পল, কি জিনিস দরকার? আমি যেমন মনে করো যে আইডেন্টিফিকেশন, মানে প্রত্যেকটা নাগরিকের সঠিক আইডেন্টিফিকেশন আছে কিনা, এবং সবাই, মানে আমরা যারা বাংলাদেশি, পাসপোর্ট, বাংলাদেশি পপুলেশন রেজিস্ট্রেশনে আমাদের যে হিসাবটা আছে, যে আমরা কয়জন বাংলাদেশি নাগরিক, তো এইটার হিসাবটা এমন ভাবে ডিজিটালাইজ করা দরকার, যেটা আর কখনো আদমশুমারি করতে হবে না। কারণ তুমি চিন্তা করো, তোমার স্কুলে মনে করো 500 স্টুডেন্ট আছে। এখন তোমার কোনো ডিজিটাল সিস্টেম নাই, মানে কন্টিনিউয়াস কোনো প্রসেস নাই যে তুমি এটাকে সবসময় আপডেটেড রাখতে পারবা। তাহলে কি করতে হচ্ছে? তোমাকে প্রতি বছর একটা করে গুণা দিতে হচ্ছে, এই কয়জন আছে কয়জন নাই, ঠিক না? বা কয়জন ভর্তি হলো বছরে, সারা বছরের কাগজপত্র, ফাইল ঘাইটা এগুলো করতে হচ্ছে। অথচ তুমি দেখো, প্রত্যেকটা স্টুডেন্ট যখন ভর্তি হয়, তখন থেকে যদি একটা ডিজিটাল সিস্টেমে, ধরো একটা এক্সেল ফাইলে, বা সাধারণত এগুলো এক্সেল ফাইলে মেনটেন করে বা প্রোগ্রামে মেনটেন করে, তো সফটওয়্যারে মেনটেন করে, তো যখন স্টুডেন্ট ভর্তি হচ্ছে, তখন সবার সব ইনফরমেশন যদি প্রপারলি সংরক্ষণ করা হয় সফটওয়্যারে, তাহলে মানে যখনই ভর্তি হোক, যেই হোক, সারা বছর, তাহলে তুমি বছরের যে কোনো সময় পৃথিবীর যে কোনো জায়গায় বসে লগ ইন করে চাপ দিলেই তুমি বুঝতে পারবা যে তোমার এই মুহূর্তে কয়টা স্টুডেন্ট তোমার আছে, কয়টা স্টুডেন্ট নাই, কয়টা অনুপস্থিত, কয়টা আজকে কয়জন ক্লাসে আছে, কোন ক্লাসে কয়জন আছে, কয়জনের রেজাল্ট কেমন, এভরি কোয়েশ্চেন তুমি আনসার পেয়ে যাচ্ছ সফটওয়্যার থেকে। আচ্ছা, তো এখন যখন ভর্তি নিচ্ছে, স্টুডেন্টদের যখন ভর্তি নিচ্ছে, তখন কিন্তু যদি প্রপারলি এটাকে সর্ট আউট করে, মানে যে যে ধরনের যোগ্যতার ভিত্তিতে ভর্তিটা করা হবে, সেই যোগ্যতাটা গুলো যদি প্রপারলি মেনটেন করে তোমার ভর্তিগুলো এন্ট্রি করা হয়, তাহলে তোমার সারা লাইফে পরবর্তীতে এটা নিয়ে আর কোনো প্রশ্ন বা ভুল হওয়ার কথা না। তো এই যে এন্ট্রি লেভেলে যে কাজগুলো, এগুলি তো কিন্তু তোমার স্কুলের, তোমার যারা কম্পিউটার অপারেটর, অথবা তোমার যারা মানে অ্যাডমিনিস্ট্রেটিভ যে অফিস আছে,
ওরা এটা মেনটেন করে, ঠিক না? ইনফরমেশন সেন্টার অথবা কাস্টমার সেন্টার, ওরা এটা মেনটেন করে। তো ওদেরকে সঠিকভাবে ট্রেন আপ করে এই কন্টিনিউয়াস যেই এন্ট্রি প্রসেস, এটা যদি ঠিক থাকে, তাহলে সেম লাইক তোমার স্কুলের উদাহরণটা দিলাম, হলো কি ছোট পরিসরে দিলাম, বাংলাদেশের নাগরিকদের জন্য সেম। তোমার মনে করো একটা 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 অথরিটি ঠিক করতে হবে যে এই পপুলেশন রেজিস্ট্রেশন, তোমার আইডেন্টিফিকেশন, তারপরে তোমার এগুলা কারা মেনটেন করবে এই ডাটাবেসটা। একটা অথরিটি, যেমন সুইডেনে মেনটেন করে ট্যাক্স ডিপার্টমেন্ট। তারপর তোমার অন্য কোন একটা দেশে দেখছি এটা মেনটেন করে পুলিশ। আইটি আইটি বা পুলিশ। হ্যাঁ, পুলিশ। তারপর অন্য আরেকটা দেশ আছে, ওইখানে মেনটেন করে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। তো এনিওয়ে, তো এখন এটা সবচেয়ে সুইডেন, পৃথিবীর সবচেয়ে বেস্ট সিস্টেম এখনো সবাই জানে বা এটা ভ্যালিড, যেটা আছে সুইডেনে। সেটা হলো, কারণ তোমার ট্যাক্স ট্যাক্স অফিসে কেন তোমার আইডেন্টিফিকেশনটা দরকার? কারণ একটা রাষ্ট্রের বেসিক যে ফাংশন, সেটা হলো নাগরিকের সাথে তার ফাংশন হলো সে তার ওই দেশের যে নাগরিক আছে, এই নাগরিকদের কাছ থেকে ট্যাক্স কালেকশন করা এবং নাগরিকদের যথাযথ সুযোগ সুবিধা প্রদান করা। তুমি যদি 50,000 বছর আগেও যাও বা 5,000 বছর আগেও যাও, তোমার রাষ্ট্রের সাথে প্রজাদের এতটুকুই সম্পর্ক। এখন অনেক কিছু বাড়ছে কমছে, তো যাই হোক, এটা হলো ফান্ডামেন্টাল রিলেশন। তো সেই ক্ষেত্রে তোমার যদি একটা দেশের নাগরিকদের যদি ডাটাবেসটা সঠিক থাকে এবং স্ট্রং থাকে, তাহলে কি হয় দেখো। তো তোমার একটা ডাটাবেস, একটা সফটওয়্যারের মধ্যে সারা বাংলাদেশের 20 কোটি মানুষের তালিকা আছে, এবং এই তালিকার মধ্যে তোমার সবার আইডেন্টিফিকেশন করা আছে। সো তোমার যখন পাসপোর্ট তুমি করতে যাবা, আমি শুরু করলাম পাসপোর্ট অফিস দিয়ে। পাসপোর্ট অফিসওয়ালারা কি করবে, তার কিন্তু তোমার কাছ থেকে কোনো কিছু চাওয়ার নাই। সে তোমার কাছ থেকে তোমার আইডি কার্ডটা চাবে অনলি। আইডি কার্ডটা চেয়ে তোমার আইডি নাম্বারটা চাবে, এই এতটুকুই তার চাওয়ার আছে। তোমার কাছ থেকে কোনো ডকুমেন্ট চাওয়ার তো কোনো দরকার নেই, কারণ তার কাছে ডাটাবেজে সবই আছে। সে ওই ডাটাবেজে ইন করবে, তোমার আইডি কার্ড দেখে তোমার ছবির সাথে মিলায় দেখবে যে তুমি এই লোক কিনা। মিলায় দেখে তোমার আইডি কার্ড দেখে তোমার নাম্বারটা দিয়ে সে যখন কম্পিউটারে প্রেস করবে, তার কাছে সব ইনফরমেশন আছে, যে তুমি কোথায়, তোমার তুমি কবে কোথায় জন্মগ্রহণ করছো, তোমার বাপের নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার ভাই বোন কয়জন, এভরিথিং। তোমাকে কিন্তু সাথে সাথে তার একটা পাসপোর্ট জাস্ট প্রিন্ট করে দিয়ে দিতে পারতেছে, তোমার পুলিশ ভেরিফিকেশনের কোনো দরকার নাই। কারণ তোমার আইডিতে কোনো পুলিশের কেস আছে কিনা, বা কোনো মনে করো যে রেড মার্ক আছে না, এটা কিন্তু সে ওইখান থেকে বসে করতে পারতেছে, কারণ এগুলো তো সব সফটওয়্যারের মধ্যে। আর এই সফটওয়্যার অ্যাক্সেস যদি সবগুলো ডিপার্টমেন্টে থাকে, যার যার প্রয়োজন মতো যার যার, তাহলে কিন্তু কেউর কাছে কেউ তোমাকে কিন্তু পাঠাইতে হচ্ছে না। যান, যে ওই ইউনিয়নের চেয়ারম্যানের কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসি। তুমি যাবা, আবার বাড়িতে আসবা, বাড়িতে আইসা আবার চেয়ারম্যানের পিছে ঘুরবা, আবার একটা সার্টিফিকেট ইচ্ছা হলে দিল, নাইলে না দিল। এখানে টাকা পয়সার ব্যাপার আছে, এখানে তথ্য ভুল শুদ্ধের ব্যাপার আছে, বানান ভুল শুদ্ধের ব্যাপার আছে। দেখো এই কত কাহিনী, অথচ এগুলো কিছুই দরকার হচ্ছে না যদি তোমার প্রপার একটা ডাটাবেস থাকে। আবার এখানে আরেকটা বিষয় হলো যে নাগরিক শুধু ডাটাবেস করে রাখলেই হবে না। এভরিডে যত চিলড্রেন তোমার জন্ম নিচ্ছে, সেই প্রত্যেকটা চিলড্রেনের যে এন্ট্রি, ডাটা এন্ট্রিটা, এটা প্রপারলি হচ্ছে কিনা, এবং প্রপারলি করার জন্য তোমার হসপিটালে, ক্লিনিকে এবং লোকাল ক্লিনিকে, স্বাস্থ্য কেন্দ্রে, তারপর সব জায়গায় এটার প্রপার ইনস্ট্রাকশন থাকবে, যাতে কোনো একটা কেউ এটা মিস করবে না। কারণ যে মিস করবে এটা তারই লস, কারণ সে পরবর্তীতে স্কুলে ভর্তি হতে পারবে না, কোথাও যাইতে পারবে না, হাসপাতালে যাইব, চিকিৎসা পাবে না। সো যে শিশুটা জন্মগ্রহণ করছে, তার বাপ মায়ের নিজের তাড়নাই সে সাথে সাথেই নোটিশ দিয়ে ওই হেলথ 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 যে কর্মী আছে, তার কিন্তু ট্যাক্স অফিসে যাওয়ার দরকার নাই। তোমার এন্ট্রিটা কিভাবে হচ্ছে দেখো, তুমি যেখানেই থাকো, মনে করো তুমি চরভদ্রাসনের প্রত্যন্ত পাড়াগাঁয়ে আছো। আ- তুমি মনে করো যে তোমার বাড়িতে যাইতে হইলে কোনো রাস্তা নাই। মনে করো যে নদী পার হয়ে যাইতে হয়, একবারে গ্রামের মধ্যে তোমার একটা বাচ্চা হয়েছে। আচ্ছা, ফর এক্সাম্পল তোমার বেবি, তুমি হাসপাতালে যাও নাই, নর্মাল, একবারে সম্পূর্ণ নর্মাল ন্যাচারাল ডেলিভারি হয়েছে, তোমার কোথাও যাইতে হয় নাই। আচ্ছা, যখনই তোমার বেবিটা আসলে, তোমার ওয়াইফ যখন প্রেগন্যান্ট, অ্যাকর্ডিং টু একটা মানে মৌলিক অধিকারের যদি কোনো রাষ্ট্র হয়, তাহলে তোমার প্রেগন্যান্ট ওয়াইফ যখন প্রেগন্যান্ট, তখন থেকেই তুমি যখন তোমার লোকাল হেলথ কর্মীকে, স্বাস্থ্যকর্মীকে, একটা গ্রামের জন্য তো বা দুইটা গ্রামের জন্য তো একটা স্বাস্থ্যকর্মী বাংলাদেশে
আছে, এখনই আছে অলরেডি। আর হুম, মানে এখন সবচেয়ে জঘন্য সিস্টেমের মধ্যেও বা সবচেয়ে খারাপ সিস্টেমের মধ্যেও এখনো কিন্তু বাংলাদেশে 2-3টা গ্রামের জন্য একজন স্বাস্থ্যকর্মী আছে। হুম, আর উন্নত হলে তো কতগুলা থাকবে সেটা তো কথাই নেই। তুমি এখনকার সিস্টেমই ধরো, এই স্বাস্থ্যকর্মী প্রতিদিন একটা গ্রামে কয়টা শিশু জন্ম নেয়? একটাও না। একটা গ্রামে মনে করো যে, যদি ধরলাম, আমরা আলোচনার স্বার্থে ধরে নিলাম যে এক একটা গ্রামে একজন করে স্বাস্থ্যকর্মী আছে, তাহলে তোমার গ্রামে যখন তোমার ওয়াইফটা প্রেগনেন্ট থাকবে তখন কিন্তু স্বাস্থ্যকর্মীকে তুমি নোটিফাই করবা, তুমি তাকে জানাবা। তুমি তাকে জানাবা, সে করবে কি, সে তার দায়িত্ব হলো সে এসে তোমার ওয়াইফের সাথে দেখা করে একটা তার একটা সিস্টেম থাকবে, তার একটা কম্পিউটার থাকবে, সে বা একটা ছোট একটা মনে করো যে আইপ্যাড থাকলো, অথবা ছোট একটা কি বলে এই ট্যাব থাকলো। এটা তো আজকাল এটা তো কোনো ইয়া না, সরকার তো এটা একটা ব্যবস্থা করতেই পারে। বা তার মোবাইলে একটা সফটওয়্যার থাকলো, যেখানে মনে করো একটা অ্যাপ, সরকারি অ্যাপ, যেখানে সে রেজিস্ট্রেশনটা করে ফেললো যে রাজ্জাকের ওয়াইফ সে এত তারিখে আনুমানিক এই এই তারিখের দিকে প্রেগনেন্ট হয়েছে, আনুমানিক এত তারিখের দিকে তার বাচ্চাটা হবে, আজকে বাচ্চার আনুমানিক এত মাস। সে একটা মানে অ্যাসেসমেন্ট করে কিন্তু তথ্যটা ইনক্লুড করলো। ইনক্লুড করার পরে তখন তোমার যে লোকাল যে হেলথ সেন্টার অথবা ক্লিনিক বা হাসপাতাল যাই হোক, সবচেয়ে কাছাকাছি, তারা কিন্তু নোটিফিকেশনটা পেয়ে যাচ্ছে যে এখানে রাজ্জাকের ওয়াইফ প্রেগন্যান্ট। তারা কিন্তু তোমাকে, তাদের দায়িত্ব তোমার ওয়াইফকে ডেকে নিয়ে, যদি স্বাস্থ্য ভালো থাকে তাদেরকে ডাকা, যে হে রাজ্জাক, তোমার ওয়াইফ শুনলাম প্রেগন্যান্ট, আমরা কিছু টেস্ট টেস্ট করবো, তাহলে তুমি তাকে অমুক দিন আমাদের সেন্টারে নিয়ে আসো। এটা তো এসএমএস এর মাধ্যমে করতে পারে, একটা টেলিফোন করে করতে পারে, অথবা তোমার চিঠি দিয়েও করতে পারে। তারপর সুইডেনে সাধারণত এখনো চিঠি চিঠি দিয়ে হয়, এই জন্যই তো ওই যে আমি চিঠি পোস্ট করতে গেছিলাম না, এগুলা দেখো তোমার চিঠির কাজ কোথায়। তো তোমার লোকাল ক্লিনিক করবে কি, তোমাকে একটা চিঠি পাঠাবে তোমার অ্যাড্রেসে। এখন লোকাল ক্লিনিক যে তোমার অ্যাড্রেসে চিঠি পাঠাবে, লোকাল ক্লিনিক তোমার ঠিকানা পাবে কই? লোকাল ক্লিনিক যখন ডাটাবেজে ক্লিক করবে তোমার নামে, তখন কিন্তু অলরেডি তার কাছে সবে আছে যে তোমার বর্তমান ঠিকানা কোথায়। হ্যাঁ, তোমার টেলিফোন নাম্বার কি, তোমার ইমেল অ্যাড্রেস কি। সো লোকাল ক্লিনিক তোমাকে একটা চিঠি পাঠাচ্ছে, অথবা একটা মেসেজ পাঠাচ্ছে, অথবা একটা কল করছে যে আব্দুর রাজ্জাক সাহেব, আপনি আগামী সপ্তাহে আমাদের এখানে একটা ইয়াতে আসেন আপনার ওয়াইফকে নিয়ে। তুমি গেলা, তুমি তোমার ওয়াইফকে নিয়ে গেলা, নিয়ে যাওয়ার পরে দেখা চেক আপ টেক আপ করলো, করে তারা একটা ইনফরমেশন কিন্তু তারা অলরেডি নোট করে রাখলো, যেটা সিস্টেমে তারা ইন করে রাখলো। এবং এই যে সিস্টেমে ইন করে রাখলো, এটা কিন্তু মানে হোল লাইফ, আজীবন, নট অনলি তোমার ওয়াইফের আজীবন, মানে এই পৃথিবীতে এই সিস্টেমটা যতদিন লাইফ থাকবে ততদিন এই ইনফরমেশন কিন্তু থেকে যাচ্ছে। সো তোমার ওয়াইফ যদি 20 বছর পরে জানতে চায় যে আমি কত তারিখে প্রেগন্যান্ট ছিলাম, কত তারিখে আমি ডাক্তার দেখাইছি, এবং আমার এবং মেডিকেল হিস্ট্রি যদি 10 বছর পরে কেউ দেখতে চায়, এটা কিন্তু থেকে যাচ্ছে। তাহলে কি হলো, যে ক্লিনিক তোমার ওয়াইফকে অ্যাসেসমেন্ট করে, তারপর কোনো কিছু, যদি কোনো মেডিকেশনের প্রয়োজন হয়, ভিটামিনের প্রয়োজন হয়, এগুলো তারা দিল। যদি তাদের কাছে না থাকে, তারা একটা মনে করো যে একটা ভালো গাইনি স্পেশালিস্ট যদি দরকার হয়, তার কাছে বুক করে দিল যে আব্দুর রাজ্জাক সাহেব, সরি, আমাদের এই ছোট ক্লিনিক, লোকাল ক্লিনিক গ্রামের মধ্যে আমাদের এখানে সব ব্যবস্থা নাই, আমাদের ওই থানা লেভেলে অথবা এই অমুক জায়গায় আমাদের সরকারি ক্লিনিক আছে, আপনি ওইখানে একটু যাওয়ার ব্যবস্থা করেন, আমরা আপনাকে টাইম বুক দিয়ে দিচ্ছি। তারা তোমার ওয়াইফকে একটা টাইম বুক দিয়ে দিল ওইখানে। তারা তাদের সিস্টেমে দেখলো যে এরকম আব্দুর রাজ্জাক সাহেব আসতেছে। তো এখানে আরো কিছু ইন্টারনাল অনেক প্রসেস টসেস আছে, যেগুলো আমি খুব সংক্ষেপে বলছি। তো তাহলে দেখো, তোমার ওয়াইফ যখন যদি আরো ফার্দার ইয়ের দরকার হয়, সে ওইখানে গেল, যাওয়ার পরে ওকে, এখন বাচ্চা হওয়ার সময় আসলো। তো ডাক্তার মনে করো যে 2-3 মাস আগে অলরেডি একটা তোমাদেরকে একটা ধারণা দিবে। ধারণা দিবে কিরকম, যে রাজ্জাক সাহেব, আপনার ওয়াইফের সবকিছু ভালো আছে, আর চিন্তা করেন না, তার নর্মাল ডেলিভারি হবে, অসুবিধা না। ওকে, ভালো কথা। তো এখন যদি সাধারণত উন্নত দেশে তো এই সবই হাসপাতালই হয়, বাচ্চা নর্মাল ডেলিভারি হাসপাতালে হয়। এখানে দেশে ঘরের মধ্যে মানে কোনো অ্যাক্সিডেন্ট না হইলে সাধারণত নিজে প্রাইভেটলি কোনো, বা বাসায় বা ঘরে বা নিজের প্রাইভেটলি কোনো ডেলিভারি হয় না। হ্যাঁ। সো হ্যাঁ, সেটা উন্নত দেশের কথা বাদ দিলাম, আমি বাংলাদেশের কথাই বলি। বাংলাদেশের ডাক্তার বলল যে, ডাক্তার রাজ্জাক সাহেব,
আপনার ওয়াইফের ডেলিভারিটা ন্যাচারালি হবে, চিন্তা করেন না, কোনো সমস্যা নাই। আনুমানিক এই তারিখের মধ্যে ডেলিভারি হবে। যদি কোনো মারাত্মক সমস্যা হয় আপনি কিন্তু এই নাম্বারে ফোন করবেন। ফোন করলে আমাদের লোক যাবে, অথবা অ্যাম্বুলেন্স যাবে, অথবা আপনি একটা ট্যাক্সি নিয়ে বা একটা নিজের ব্যবস্থা করে চলে আসবেন। এগুলা সেগুলা বলে তোমাকে বিদায় দিয়ে দিল। ওকে। সবকিছু অন্যান্য সিস্টেম বাদ দিলাম, আমি যেহেতু ইয়া এই ডাটাবেজ এবং আইডেন্টিফিকেশনের টপিক নিয়ে আলাপ করতেছি, সেহেতু আমি অনেক কিছু শর্টকাট করে বলি। মনে করো তোমার বাচ্চাটা হলো, সরি, বাচ্চাটা হলো হলো তোমার বাড়িতেই হলো, যেহেতু ন্যাচারাল ডেলিভারি হলো, বাড়িতে হলো। আর তোমার ওই যে স্বাস্থ্যকর্মী, যে সেও কিন্তু নিয়মিত, তার সাথে একটা তোমাদের একটা আপডেট আছে, সে মনে করো মাসে একবার ফোন দিয়ে খবর নিচ্ছে, অথবা এসে ভিজিট করে যাচ্ছে, করে করে তার কাছে ইনফরমেশন গুলো কালেক্টেড হচ্ছে। তারপরে যেদিন তোমার বাচ্চাটা হবে, তার দু একদিনের মধ্যে, বা তুমি কিন্তু বাচ্চাটা হওয়ার সাথে সাথে তোমার হেলথ হেলথ কর্মীকে তুমি জানাই দিচ্ছ। জানাই দিলে কিভাবে জানাবা? তুমি অ্যাপের মাধ্যমে জানাবা, অথবা ইমেল করবা, অথবা টেলিফোন করবা। করলে তুমি যে জানাইছো সেটার প্রমাণ তো তোমার রয়ে গেছে, কারণ তুমি অ্যাপে করছো, অথবা ইমেল করছো, অথবা টেলিফোন করছো, অথবা মেসেজ দিছো, হোয়াট এভার। আচ্ছা, তুমি যে জানাইছো এটা তো আর কেউ মুছে দিতে পারতেছে না, এই তথ্য তো রয়ে যাচ্ছে। আচ্ছা, তখন হেলথ কর্মী কি করবে? ইমিডিয়েটলি, মানে যত তাড়াতাড়ি সম্ভব তোমার সাথে এসে দেখা করবে। তোমার সাথে এসে দেখা করে তারপরে বাচ্চার আইডেন্টিফিকেশনটা রেডি করবে, এবং তোমাকে একটা সার্টিফিকেট দিয়ে যাবে। আচ্ছা, তুমি দেখো, তোমার বাচ্চা যেহেতু, তোমার ওয়াইফ 10 মাস ধরে প্রেগন্যান্ট, এবং তার সাথে তোমার একটা, এই তোমার স্থানীয় ক্লিনিক এবং হেলথ কর্মীর একটা নিয়মিত যোগাযোগ প্রথম থেকেই ছিল, সেহেতু এখানে কিন্তু তোমার 2 নম্বরে হওয়ার কোনো কারণ নাই। কারণ তোমার যে বাচ্চা আজকে হয়েছে, এবং ঠিক 10 মাস আগে থেকে অলরেডি তোমার এই ওয়াইফের নামে অলরেডি একটা মেডিকেল হিস্ট্রি এবং একটা কমিউনিকেশন হিস্ট্রি কিন্তু অলরেডি আছে সিস্টেমে, বুঝছো? সো যেহেতু সিস্টেমে একটা কমিউনিকেশন হিস্ট্রি আছে, মেডিকেল হিস্ট্রি আছে, সেহেতু তোমার বাচ্চা যেদিন হচ্ছে সেদিন তার সাথে ওই পিছনে তাকাইলেই এটা জাস্টিফাই করা যাচ্ছে যে ইট ইজ ইয়োর চাইল্ড। তখন সে করবে কি, তোমাকে একটা সার্টিফিকেট দিবে, যে তোমার কাছে জিজ্ঞেস করলো যে বাচ্চা কবে হয়েছে, কয়টার সময় হয়েছে, মায়ের কাছ থেকে জিজ্ঞেস করলো, সে কিন্তু 3-4 জনের কাছে জিজ্ঞেস করবে, শুধুমাত্র নট অনলি তোমার কাছে। আচ্ছা, কারণ বাচ্চাটা যেহেতু তোমার বাসায় হয়েছে, তো সে মনে করো 2-4-5 জনের কাছে জিজ্ঞেস করে সবকিছু যাচাই বাছাই করে তার সে তথ্য রেজিস্ট্রেশন করে নিল। এই যে মনে করো বাচ্চা, এবং তোমাকে একটা কাগজ প্রিন্ট করে হাতে ধরায় দিয়ে গেল। এই প্রিন্টেড যে কাগজটা, এটাই হলো তোমার বাচ্চার বার্থ সার্টিফিকেট। বুঝছো? বুঝো তাহলে ঘটনা, যে বার্থ সার্টিফিকেট কিভাবে হওয়া উচিত, কোথায় হওয়া উচিত। এটা হলো মানে সর্বনিম্ন। বাচ্চারা জানলোই না যে তার বাচ্চা সার্টিফিকেট। রাইট। তো তুমি দেখো যে এটা হলো সর্বনিম্ন, মানে যেখানে কোনো সিস্টেম নাই গ্রামের মধ্যে, সেই কথাটা আমি বললাম, সেটা বোঝালাম। তুমি কিন্তু তোমার বার্থ সার্টিফিকেটটা ওই দিনই হাতে পেয়ে গেল। হ্যাঁ। আচ্ছা, আর তুমি যদি ক্লিনিকে যাও তাহলে তো ওখান থেকে ওরা দিয়ে দিচ্ছে। আমি বললাম তোমার বাসায় যদি তোমার বাচ্চাটা হয়, আচ্ছা, তাহলে তোমার বাচ্চাটা যে তোমার বাচ্চা, তোমার ফ্যামিলির বাচ্চা, এবং তোমার কোথায় তার জন্মস্থান, কোন গ্রামে কোন বাড়িতে, এবং কত কয়টার সময় কোন দিনে, এবং তার নাগরিকত্ব কি, এতে তো বিন্দু মাত্র কোনো ইয়া নাই। এদিক ওদিক হওয়া হবে না? হবে? মানে সারা জীবনেও কোনোভাবে কেউ এটাকে উল্টাইতে পারবে না, কোনো কোয়েশ্চেন করতে পারবে না। আর এইরকম ভাবে প্রতিটা বাচ্চার যদি, এবং এই বাচ্চা তারপরে কি হলো, বাচ্চা হওয়ার পরে সে আবার ওই ইয়া এই বাচ্চার যে ক্লিনিক আছে, বা এই চাইল্ড ক্লিনিক আছে, বা চাইল্ড সেন্টার আছে, অথবা হাসপাতাল আছে, অথবা লোকাল ক্লিনিক আছে, তারপরে তো নিয়মিত যাচ্ছে, ডাক্তার দেখাচ্ছে, আপডেট হচ্ছে। তারপরে মনে করো যে তা- মাসে মাসে বাচ্চার ওজন পড়ছে, গ্রোথ ঠিক মতো হচ্ছে কিনা, এগুলো চেক আপে থাকছে। ঠিক আছে, এটা গেল, মেডিকেল সাইডটা গেল। তা আমি আইডেন্টিফিকেশনের ব্যাপার বলি, যে যেহেতু তোমার বার্থ সার্টিফিকেট হয়ে গেল, তো তোমার বাচ্চার কিন্তু অলরেডি আইডি নাম্বার এবং ন্যাশনাল আইডি নাম্বার ওই দিনই তোমার বার্থ সার্টিফিকেটে হয়ে পড়ে গেছে, কারণ অলরেডি হ্যাঁ, সিস্টেমে ওই দিন থেকে ইন। তো সিস্টেমে যেহেতু ওই দিন থেকে ইন, তোমার বাচ্চার এনআইডি নাম্বার ওই দিন থেকে তোমার হাতে আছে বার্থ সার্টিফিকেটের মধ্যে। সো পৃথিবীতে তোমার আর তোমার বাচ্চার বার্থ সার্টিফিকেট এবং এনআইডি নাম্বারের জন্য কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার, কোনো তালুকদারের কাছে দৌড়াদৌড়ি করতে হচ্ছে না। এবং এটাই ফার্স্ট, এটাই লাস্ট, কোনোদিনও আর হচ্ছে না। তুমি খালি একটা কাজ করতে হবে, সেটা হলো তুমি যখন তোমার ঠিকানা চেঞ্জ করবা,
বা এই বাচ্চা যখন তার ঠিকানা চেঞ্জ করবে, মনে করো যে তুমি তোমার বাড়ি থেকে চেঞ্জ করে তুমি শহরে মুভ করলা অথবা অন্য জায়গায় বদলে হয়ে গেল, তখন কি করবা তুমি? ওই যে আহ, তোমার যে ডাটাবেজ, যেই পপুলেশন রেজিস্ট্রি যে ডিপার্টমেন্ট হ্যান্ডেল করে, ফর এক্সাম্পল বাংলাদেশের নির্বাচন কমিশন হ্যান্ডেল করে, পরিসংখ্যান ডিপার্টমেন্ট হ্যান্ডেল করতে পারে, অথবা ট্যাক্স অফিস করতে পারে, ধরো সুইডেনে ট্যাক্স অফিস হ্যান্ডেল করে, তো তুমি কি করবা? লোকাল ট্যাক্স অফিসে যে অত তুমি এটা জানায় আসবা যে আমি যে এই অ্যাড্রেসটা চেঞ্জ করছি, এই অ্যাড্রেস, ওরা ডাটাবেজে ঠিক অ্যাড্রেসটা চেঞ্জ করে দিচ্ছে। সো কালকে যদি কেউ প্রেস করে, তাহলে তোমার জানতে পারছে যে তোমার বর্তমান অ্যাড্রেস কোথায়। সো তোমার প্রতি, বাংলাদেশে এখনকার সিস্টেমে হলো আইডি কার্ডের মধ্যে বর্তমান ঠিকানা থাকে। তো বর্তমান ঠিকানা যদি আইডি কার্ডে থাকে, তুমি যদি বর্তমান ঠিকানা বছরে একবার চেঞ্জ করো, তো প্রতি বছর তো আইডি কার্ড চেঞ্জ করা সম্ভব না। এটা কি হয়? হয় না। এই জন্য বর্তমান ঠিকানা কখনো আইডি কার্ডে থাকে না, পার্মানেন্ট ঠিকানা থাকতে পারে। পার্মানেন্ট, এনিওয়ে, হ্যাঁ। হ্যাঁ, এনিওয়ে, তো এখন দেখো যে তোমার এই আইডেন্টিফিকেশনের এই যে হয়ে গেল, তোমার কিন্তু পাসপোর্ট তুমি তুলতে যাবা, কোনো কিন্তু কিছুই দরকার নাই। তোমার বাবা যদি যতদিন পর্যন্ত, যেমন সুইডেনে তোমার একবারে বাচ্চাদের ইয়া 14 বছর পর্যন্ত আইডি কার্ড, সাধারণত ন্যাশনাল আইডি কার্ড দরকার হয় না, ওটা বাচ্চা বাপ মায়ের আইডি কার্ডই চলে। মানে কিরকম, তোমার স্কুলে হয়তো কার্ড টার্ড দেয়, তারপরে ইচ্ছা করলে, বাংলাদেশে ইচ্ছা করলে দিতে পারে, এটা কোনো ব্যাপার না। তো ইয়া যেমন তুমি যখন হাসপাতালে যাবা, স্কুলে ভর্তি করতে যাবা, ওরা সিস্টেমে দেখতেছে যে এই বাচ্চা ইয়া এই, মনে করো যে এই, বাচ্চা হইলো নাহিদ আক্তার, তার বাবার নাম আব্দুর রাজ্জাক। তো ঠিক আছে, আব্দুর রাজ্জাকের আইডেন্টিফিকেশনটা যদি তুমি শো করো, তাহলেই তো ওইটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে তোমার বাচ্চা এটা, ঠিক না? তোমার নাম তো লেখাই আছে। এনিওয়ে, এটা সেটা অবশ্য ডিফারেন্ট স্ট্র্যাটেজিক্যাল ইস্যু। তো দেখো যে প্রত্যেকটা নাগরিকের যদি এরকম সিস্টেম থাকে তোমার লাইফে, তুমি যদি এই মুহূর্তে কম্পিউটারে খোঁচা দাও, তুমি পেয়ে যাচ্ছ যে আজকে যদি নির্বাচন হয় বাংলাদেশে, তাহলে আজকে কয়জন ভোটার, কয়জনের বয়স 18 বছর আছে সর্বনিম্ন, তুমি এখনই পেয়ে যাচ্ছ অ্যাকুরেট। একটা সিঙ্গেল পার্সন এদিক ওদিক হবে না, যদি প্রত্যেকটার জন্ম ঠিক মতো রেজিস্ট্রি করে। বুঝছো? তোমার কোনো কমিশন, সুমারি দরকার নাই, তোমার কোনো কাউন্টিং দরকার নাই, তোমার কোটি শত শত কোটি টাকা খরচ করার দরকার নাই। তুমি যদি খালি শুরু থেকে সবকিছু প্রপারলি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে তোমার বেস্ট কনফার্ম। ইট মিনস তুমি যদি প্রতি শুরু থেকে প্রত্যেকটা জন্মের এন্ট্রি ঠিক মতো প্রপারলি ফলো করো, সারা জীবন তোমার আর কোনো ভুল হচ্ছে না, তোমার বেস্ট কনফার্ম। বুঝো? আচ্ছা, তো এখন এই আইডেন্টিফিকেশনটা এবং প্রপার ডকুমেন্টেশন এবং ডাটাবেজ, এটা বাংলাদেশের একটা দেশের, একটা রাষ্ট্রের প্রত্যেক ক্ষেত্রেই এটা মানে ম্যান্ডেটারি এবং প্রয়োজন। এটা ছাড়া কোনো সিস্টেম চলে না। তো এখন দেখো, এইটা এই এই আইডেন্টিফিকেশনটা যতদিন পর্যন্ত মানে প্রপার সিস্টেমে কমপ্লিট না করতে পারবে, ততদিন পর্যন্ত দেশের উন্নতি বা দেশের সঠিক এই শৃঙ্খলা এবং সঠিক দেশ আগাবে না, সোজা কথা। মানে সহজ কথায় বলতে গেলে, পয়েন্ট টু পয়েন্ট না বললাম, সহজ কথায় বলতে গেলে দেশ কোনোভাবেই কোনো সিস্টেম ঠিক মতো কাজ করবে না যদি এটা ঠিক প্রপারলি না করে। তো এটার বড় একটা কাজ হলো যে তোমার, এটার মধ্যে তোমার দুর্নীতি আছে, এটার মধ্যে তোমার আয় ব্যয় আছে, এটার মধ্যে তোমার স্বাস্থ্য আছে, এটার মধ্যে তোমার এই, ইয়া, ট্যাক্স আছে। হ্যাঁ হ্যাঁ, ইকোনমি তো সবকিছুই আছে, ব্যবসা বাণিজ্য সব, 100% ব্যবসা বাণিজ্য। ফর এক্সাম্পল, এখন একজন স্কুল টিচার, সে মনে করো যে স্টাডি করে, সে সে মনে করো যে তার যে স্যালারি প্রতি মাসে পায়, সেটা তো অলরেডি তার নামে প্রতি তার গভর্নমেন্ট ডিক্লেয়ার করছেই। সো তার নাম্বারটা চাপ দিলেই তো দেখা যাচ্ছে তার বাৎসরিক ইনকাম কত। আচ্ছা, আবার দেখো, তার আইডি নাম্বারটা চাপ দিলেই দেখা যাচ্ছে যে তার কয় কয় শতাংশ জমি আছে। আচ্ছা, তুমি যখন একটা নতুন ইয়া একটা জমি কিনবা, সাথে সাথে এটা রেজিস্ট্রি করতে হবে। তো এটা তো কোনো না কোনো ব্যক্তির নামে করতে হবে। তো এটা যদি ডাটাবেজে থাকে, তোমার সাথে যদি কানেক্টেড থাকে, তাহলে তো তোমার ওই এক জায়গায় চাপ দিলেই দেখা যাচ্ছে তোমার কয় বিঘা জমি আছে, তোমার ইনকাম কত। হ্যাঁ, তো ওটা গোপন তোমার, করার কায়দা, হ্যাঁ, ওটা গোপন করার কায়দা নাই। গোপন করার কায়দা নেই। আচ্ছা,
আবার তুমি যদি বিজনেসও করো, ওইখানে তোমার বিজনেস রেজিস্ট্রেশন করতে হচ্ছে, ওইখানে তুমি মালিকানা হিসেবে কোনো না কোনো ব্যক্তির নাম রেজিস্টার করতে হচ্ছে, ওইখানে ওই ব্যক্তি ওইটার সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। ওই বিজনেসে ইয়ারলি কতটুকু লস প্রফিট আছে সে যখন ট্যাক্স ডিক্লেয়ার করবে, তখনই কিন্তু জানা যাচ্ছে যে এই বিজনেসে এই কোম্পানির দুইজন মালিক, এবং এই কোম্পানির বাৎসরিক লাভ হলো 1 কোটি টাকা। তার মানে হলো এখানে যে মালিকরা আছে তারা যদি ওই 1 কোটি টাকা থেকে মনে করো ডিভিডেন্ড বা লভ্যাংশ ইনকাম হিসেবে যখন ডিক্লেয়ার করবে যে আমার কোম্পানির, মনে করো আমি এবং তুমি দুইজনে একটা কোম্পানির মালিক, আমাদের 1 কোটি টাকা এই বছরে ব্যবসা থেকে লাভ হয়েছে। তো আমরা মনে করো 1 কোটি টাকার মধ্যে 50 লাখ টাকা আমরা দুজনে 25-25 করে উঠাই নিছি, লভ্যাংশ বিতরণ যেটাকে বলে। তো আমরা মনে করো লভ্যাংশ উঠাই নিছি। তার মানে হলো এই 25,000 কিন্তু আমাদের ইনকামে যোগ হয়েছে। তার মানে এর উপর আমাদেরকে ট্যাক্স দিতে হবে। সো ট্যাক্স আলা বলো, দুর্নীতি দমন কমিশন বলো, বা অন্য যে কেউ যারা ইনকাম জানতে চায়, তারা কিন্তু খোঁচা দিলেই দেখতে পাচ্ছে যে আমি কোন কোন ক্ষেত্র থেকে আমার ইনকামটা এসেছে। বুঝো? সো একটা ট্যাক্সের, ট্যাক্স ডিপার্টমেন্টের ইনকাম এবং ব্যয় এগুলা একটা ফর্মুলা হিসাব করাই থাকে। এটার মধ্যে পৃথিবীতে এমন কোনো সেক্টর নাই যেটা বাদ আছে। যেমন ফর এক্সাম্পল আমি বলি, একটা প্রাইভেট পার্সনের কয় ধরনের ইনকাম থাকতে পারে? 2-3 ধরনের ইনকাম থাকতে পারে। যেমন একটা হলো তার জব থেকে বা এমপ্লয়মেন্ট থেকে ইনকাম, আর একটা হলো বা বিজনেস থেকে ইনকাম। আবার আরেকটা হলো জব, ইনকাম, বিজনেস, এগুলো হলো এক এক ধরনের ইনকাম। আরেকটা হলো তোমার এই, ইয়া ফাইনান্সিয়াল ইনকাম, মানে বা ক্যাপিটাল ইনকাম। সেটা হলো তোমার মনে করো একটা অ্যাসেট আছে, সেটা থেকে তুমি পাচ্ছ, অ্যাসেটের দাম বেড়ে গেছে, তুমি আগে যেটা ছিল এখন এটা বিক্রি করছো, এখান থেকে একটা লাভ হয়েছে, এটা একটা ইনকাম। অথবা তোমার একটা বাড়ি ছিল, বাড়িটা বিক্রি করছো, অ্যাপার্টমেন্ট ছিল, অ্যাপার্টমেন্টটা বিক্রি করে একটা লাভ হয়েছে, এটা একটা ইনকাম। আবার মনে করো যে তোমার অ্যাকাউন্টে 2 লাখ টাকা পড়ে ছিল, ওইখানে একটা ইন্টারেস্ট তুমি পাইছো, এই ইন্টারেস্ট যে লাভ হয়েছে এটা তোমার একটা ইনকাম। আবার মনে করো যে তুমি কোথাও থেকে তোমার, ফর এক্সাম্পল তুমি আহ তুমি শেয়ার শেয়ার মার্কেটে ইনভেস্ট করছো, ওইখান থেকে তোমার শেয়ার কেনা এবং বেচার মধ্যে সারা বছরে এত টাকা প্রফিট হয়েছে, এগুলা তো সিস্টেমে থাকেই। এটাও তোমার ওই ইনকাম হিসেবে অলরেডি যোগ হয়ে গেছে। তো এরকম তোমার ইনকাম যেখান থেকে আসুক না কেন, তোমার যদি রেমিটেন্সও আসে, যে কোনো ধরনের ইনকামে আসছে, এটা কোনো না কোনো ব্যক্তির নামে তো যাবে, জমা হবে। তো এটা হইলে তার ইনকাম তো এখানেই বের করা যাচ্ছে। তো এখানে তো দুর্নীতি মনে করো যে একবারে মানে ক্রিস্টাল ক্লিয়ার, এখানে তো কোনো করার কোনো কায়দা নাই। আর ট্যাক্স অফিসের প্রত্যেকটা লোকেরই উন্নত দেশে একটা সিস্টেম আছে যে এখানে প্রতি বছর, বছর শেষ হওয়ার পরে ফেব্রুয়ারি বা মার্চ মাসের দিকে তোমার মনে করো যে তোমার ইয়ারলি ইয়ারলি ট্যাক্স ট্যাক্স রিটার্ন যেটাকে বলে, সেটা জমা দিতে হয় তোমার নামে একটা। এখন ডিজিটাল আসে, এই 2-1 বছর হয়েছে, এতদিন পেপারে আসতো, চিঠিতে আসতো। তো সেটা হলো তোমার নামে একটা ট্যাক্স অফিস একটা ফর্ম অলরেডি পাঠাই দিবে যে তোমার 2024 সালে, আহ 2024 সালে তোমার আমাদের জানা মতে তোমার এই ইনকাম আছে বা এই খরচ আছে, এই ইনকাম আছে। তো তুমি তুমি যদি আরো কোনো কিছু এখানে অ্যাড করতে চাও, বা যেগুলো আমাদের কাছে রেজিস্ট্রি নাই এরকম যদি কিছু থাকে, এগুলা তুমি এই ঘরে তুমি রেজিস্ট্রি করে এটা আমাদের কাছে রিটার্ন করো। তাহলে তুমি চেক করে দেখলা যে সারা বছরে তোমার ইনকাম কত, তুমি ব্যবসা করে কত কামাইছো, তুমি মনে টিউশনি করে কত কামাইছো, তুমি মনে করো যে শেয়ার শেয়ার মার্কেট থেকে কত কামাইছো, ব্যাংকে ইন্টারেস্ট কত পাইছো, অথবা রেমিটেন্স কত পাইছো। তারপরে মনে করো যে কোনো কিছু একটা বড় একটা অ্যাসেট বিক্রি করছো, ওগুলা থেকে কত পাইছো, সব ইনকাম যোগ বিয়োগ করে তুমি ফর্মটা ফিল আপ করে মনে করো বাই পোস্টে পাঠিয়ে দিলা। পাঠিয়ে দিলে হলো কি, ওরা এটা ওদের একটা বিভিন্ন একটা একটা আছে, ওরাও বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশন নিয়ে সব যাচাই বাছাই করে যদি দেখে যে না সব ঠিক আছে, ওরা তোমাকে একটা ফাইনাল ফাইনাল এটাকে বলে ফাইনাল, সুইডিশে বলে তো, আসলে এটা ইংলিশে যে কি বলবো আমি ওয়ার্ডটা খুঁজে পাচ্ছি না। এটা ফাইনাল রেজাল্ট বা ফাইনাল এই স্টেটমেন্ট, সরি ফাইনাল স্টেটমেন্ট। তো তখন তোমাকে একটা ফাইনাল স্টেটমেন্ট পাঠালো যে মোহাম্মদ আব্দুর রাজ্জাক, তো তোমার এই বছরে এই ইনকাম ছিল, এই পরিমাণ তোমার ট্যাক্স দিতে হয়েছে বা হবে, তুমি এত তারিখের মধ্যে এই ট্যাক্সটা দিয়ে দিবা। সো তুমি জানো, তুমি নিজে ডিক্লেয়ার করছো, নিজের কাছে তো কাগজ আসছেই।
হ্যাঁ, তোমার নিজের কাছে কাগজ আসছে যে তুমি কত ইনকাম ছিল, তুমি নিজেই কারেকশন করে জমা দিছো। জমা দেওয়ার পরে তোমাকে একটা টাইম দিবে যে ওকে জুনের 30 তারিখের মধ্যে তোমার এই টাকাটা তুমি এই সরকারি ট্যাক্স অফিসের এই অ্যাকাউন্টে জমা দিয়ে দিবা। এই হলো প্রসেস। এখন তোমার যদি ইনকাম নাও থাকে তাও কিন্তু ট্যাক্স অফিস তোমাকে ফর্ম পাঠাচ্ছে। মানে প্রত্যেকটা লোক যারা একটা দেশের এই পপুলেশন রেজিস্ট্রেশনে যাদের নাম আছে, যারা এই দেশের নাগরিক, যারা এই দেশের বর্তমান ঠিকানা এই দেশের মধ্যে আছে, তাদের সবারই এই ট্যাক্সের ফাইলটা বা ট্যাক্সের যে ফর্মটা, রিটার্ন ফর্মটা, এটা আসতেছে, চিঠিতে হোক ডিজিটালি হোক। আসলে তোমার যদি ইনকাম না থাকে তাও কিন্তু তুমি জিরো ইনকাম দিয়ে রিটার্ন করে দিচ্ছ। তাহলে ট্যাক্স অফিস জানছে বা সরকার জানছে যে তোমার কোনো ইনকাম নাই। তো এটাও তোমার জন্য কেন দরকার? কারণ তুমি যখন একটা হেল্প নিতে যাবা, তুমি যখন মনে করো যে তোমার ইউনিয়ন পরিষদ বলো বা তোমার উপজেলা বলো অথবা যে কোনো ডিপার্টমেন্ট বলো বা একটা ব্যাংকে বলো, যে কিন্তু তুমি বলতে দেখাইতে পারতেছো, বাস তারা কিন্তু তোমার নামে চাপ দিলেই দেখতে পারতেছে যে তোমার ইনকাম কত। ওরা কিন্তু সে অনুযায়ী তোমাকে, তোমার যদি অ্যাসিস্ট্যান্স দরকার হয়, তোমার যদি কোনো ভর্তুকির দরকার হয় বা সরকারি সাহায্য দরকার হয় বা কোনো যে কোনো কিছু দরকার হয়, তোমাকে কিন্তু এটা ভ্যালিডেশন করে সাথে সাথে তোমাকে দিয়ে দিতে পারতেছে। তোমার আবার নতুন করে সব কাগজপত্র জোগাড় করে সিল সাপ্পুর মাইরে আয়না দেওয়ার কোনো দরকার পড়তেছে না। আবার তুমি একটা ব্যাংক লোনের জন্য যাওয়া, অলরেডি তোমার সব ক্রেডিট হিস্ট্রি, তোমার ব্যাংকের ট্রানজাকশন, তোমার কত ইনকাম আয় ব্যয় সবকিছু অলরেডি ট্যাক্স অফিসে আছে। তারা কিন্তু ডাটাবেজে খোঁজা দিলে পাচ্ছে। সো তোমাকে যে লোনটা দিবে, কোটি কোটি লাখ শত কোটি লোন যে তোমাকে দিবে আন্দাজে, এটা দিতে পারবে না। বুঝো নাই? তো এটা আমি তো আসলে জাস্ট যতটুকু মনে পড়লো এই অল্প সময়ের মধ্যে দু একটু বিষয়ে বললাম। তো এই জন্যই মানে আমি কিছু বাস্তব কিছু সেক্টর উল্লেখ করলাম। এই কারণেই থানা পুলিশও সেম। মনে করো যে কেউ ক্রাইম করলে ওই সিস্টেমে দিলেই পেয়ে যাচ্ছে। তার ক্রাইম গুলা মনে করো যখন বিচার হয়ে যাবে তখন এটা তার ফাইলে, তার হিস্ট্রিতে থেকে যাচ্ছে। তো তুমি যেখানে যাচ্ছ পরবর্তীতে সাথে সাথে এগুলো আরেকজন অন্য ডিপার্টমেন্টও সেটা জানতে পারছি। তারপরে আহ, এরকম আর কি। তো এখানে আমার মনে হয় এই সেক্টরটা এই জন্যই, এই পুরা প্রসেসটা এটা তোমার ফান্ডামেন্টালি চেঞ্জ করা দরকার। এটা খুবই ইম্পর্টেন্ট সব সেক্টরের জন্য। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো আজকে যেহেতু অনেকক্ষণ কথা হলো, আমি অনেক কথা আসলে ইয়া সময় নিয়ে নিলাম। তো আরেকটা বিষয় হলো বিচার বিভাগ। বাংলাদেশের বিচারক, বিচার বিভাগ এবং শিক্ষা বিভাগ, এই দুইটাই বাংলাদেশে একবারে পচে গেছে। পচে গেছে মানে কি, এর চেয়ে জঘন্য কোনো কিছু হইতে পারে না। তার মানে হলো তুমি দেখো যে শিক্ষক, বাংলাদেশের কয়জন শিক্ষক আসলে প্রপারলি শিক্ষক, মানে কোয়ালিফাইড শিক্ষক? অর্ধেকের অর্ধেকের কম। আর যখন একটা শিক্ষক আনকোয়ালিফাইড হিসেবে শিক্ষক নিয়োগ পায় বা সে যখন শিক্ষকতা করে, সো তার পক্ষে নীতি এবং মনে করো যে ডিগনিটি, তারপরে মনে করো যে সম্মান, কোনো কিছুই সে কোনোদিন এটার মূল্য বুঝবে না এবং সমাজকে এবং এই তরুণ সমাজ বলো বা পুরা সোসাইটিকে বলো পুরা ধ্বংসের পথে নিয়ে যাবে। কারণ তার ক্যারেক্টারই এটা, সে তো ওই রকম ওয়েট তার নাই। সেম বিচারকের ক্ষেত্রে। কারণ এখানে হইলো আমি দেখছি যে একজন বিচারক যে কোনো বিচার করতে গেলে তার হাত কাঁপে। তার হাত কাঁপে এবং সেদিন সে ঘুমাইতে পারে না। হ্যাঁ, আমি শুনছি বিচারকদের কাছে, তাদের সাথে কথা হয়েছে যে যেদিন একটা বিচারের ডেট আসে ওই দিন তারা ঘুমাইতে পারে না। কি জন্য ঘুমাইতে পারে না? তারা খালি এনাফসি এনাফসি করে যে হে আল্লাহ, তারা তো আর আল্লাহ বলে না, হয়তো গড বলে, যারা ইয়াতে আছে যারা মুসলমান তারা আল্লাহ বলে, whatever, যাই হোক, তারা বলে যে হে আল্লাহ বা হে হে সৃষ্টিকর্তা। সর্বশক্তিমান। হ্যাঁ, হে সর্বশক্তিমান। হে সর্বশক্তিমান, আহ, আমি যেন আমার বিচারের দ্বারা যেন কেউর অবিচার না হয়, কেউর যেন কোনো ক্ষতি না হয়, মানে আমি এমন বিচার যেন না করি যার জন্য মানে বিন্দু মাত্র যেন কোনো ইয়া না হয়, ইনজাস্টিস না হয়। এই ইয়ানাফসি করতে করতে তাদের ঘুম হয় না। এখন তুমি চিন্তা করো যে বাংলাদেশে বিচারের অবস্থা, তুমি নিজেই খালি চিন্তা করো। বাংলাদেশে কোর্টের যে পরিবেশ পরিস্থিতি এবং কিভাবে ডকুমেন্টেশন প্রসেস, তারপরে তোমার আহ, এগুলা যাচাই বাছাই, তারপরে বিচারের প্রক্রিয়া, তারপরে তোমার বিচারকের যেই আহ, মানে শুরু থেকে শেষ যোগ্যতা। পর্যন্ত তুমি একটা, হ্যাঁ তুমি একটা কেস করার পর থেকে
একটা কেস ফাইল করার পর থেকে তোমার একটাকে কোর্টে বিচারটা ওঠা পর্যন্ত, এই যে প্রসেস এবং ইনস্টিটিউশন এবং এর সাথে যতগুলা ডিপার্টমেন্ট এবং যতগুলা লোক এবং যতগুলা সেকশন জড়িত, এগুলার প্রসেসটা তুমি দেখো যে কি পরিমাণ জঘন্য অবস্থা। সো বিচারক সঠিক এবং যোগ্য বিচারক নিয়োগ করা, যোগ্য শিক্ষক নিয়োগ করা, এবং আমার মনে হয় প্রত্যেকটা টিচারের এখন আবার নতুন করে পরীক্ষা নিয়ে, অথবা একটা ভালো কথা মনে করছে, এদের উচিত ছিল বা যে কোনো এরকম নতুন গভর্নমেন্টের বা একজন ভিশনারি গভর্নমেন্টের প্রথম দায়িত্ব হলো যে ডিক্লেয়ার করে দেয়া, আজকে এই মুহূর্তে আমি ডিক্লেয়ার করলাম যে 24 ঘন্টার মধ্যে যারা সরকারি যত কর্মচারী, সরকারি বেসরকারি যত এমপ্লয়ি আছে, কর্মকর্তা কর্মচারী হোয়াটএভার, বা সবাইকে, যে কেউ যদি নিজেকে তার জায়গায় যোগ্য মনে না করেন, কেউ যদি মনে করেন যে সে দুর্নীতি করছেন, কেউ যদি মনে করেন সে প্রপারলি ঠিক মতো কাজ করেন নাই এবং তার এটা করার কথা না, এরকম যদি কেউ করে থাকে, কেউ যদি মনে করেন যে আমার এখানে এই সঠিক যোগ্যতা নিয়ে আমি এই পজিশনে নাই, দয়া করে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করে চলে যান, অন্য কাজ করেন। যদি 24 ঘন্টা পরে আমি রাস্তায় বের হব, আমি মার্কেটে বের হব, আমি দেশে বের হব, যে কোনো জায়গায় যাচাই করে যদি দেখি যে কেউ অযোগ্য লোক বা দুর্নীতিবাজ লোক, অথবা যাদের এরকম মানে যাদের যেখানে থাকার কথা না, যার যেখানে যেটা করার কথা না, সেটা যদি সে করছে এবং থাকছে, আমি ডাইরেক্ট গুলি করে মেরে ফেলব, অথবা আজীবন জেল দিয়ে দেব। এরকম একটা মানে একটা ইয়া দেওয়া উচিত, একটা কি বলবে সাধারণ ক্ষমা করে তারপরে 1 সপ্তাহ পর থেকে নামা অ্যাকশন উচিত নেওয়া। হলো অ্যাকশন নিয়ে। কিরকম? তুমি মনে করো যে এই করুক, টিচারদের পরীক্ষা নেই, পরীক্ষা নিয়ে নতুন করে পরীক্ষা নেই, যে অমুক দিন সবার পরীক্ষা হবে, বা সবার না হোক জেলা জেলা করে পরীক্ষা নেই, নিয়ে নতুন করে একবারে 100-এ 100 কোয়ালিফাইড লোক রাখা, বাকিগুলো জাস্ট খালি 6 মাসের বেতন দিয়া মনে করো যে ছাঁটাই করে দে, নতুন লোক নেই, আবার নতুন করে লোক নেই। এছাড়া তো উপায় নাই, কারণ আর তো কোনো সিস্টেম নাই। সেম লাইক পুলিশ বলো, বিচারক বলো, সব ডিপার্টমেন্ট এরকম করা উচিত। তো এটা ডিস্ট্রিক্ট বাই ডিস্ট্রিক্ট করতে পারে। মনে করো যে এমন 5টা পরীক্ষার হল রেডি করলো একটা একটা ডিস্ট্রিক্টে খুব সুন্দর করে। মনে করো যে ইয়া আর্মি আর্মি বলো অথবা পুলিশ বলো অথবা এরকম ভালো ভালো লোক, খুব স্ট্রিক্ট লোক পাঠাই দিল, যে এখানে আজকে 2000 লোকের পরীক্ষা হবে বা 500 লোকের পরীক্ষা হবে, সবাই সুন্দরভাবে গাঁট টাট দিয়া এগুলার সার্টিফিকেট দিয়ে 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 করে দিল, যাতে ফার্দার আর সারা জীবনে কোনো ইয়া দরকার না হয়। এরকম করে কিন্তু করা যায়। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হলো যে বিচার বিভাগ এবং শিক্ষা বিভাগ, আর হলো এই যে ট্যাক্স প্লাস যে আইডেন্টিফিকেশনের যে ইয়াটা পপুলেশন রেজিস্ট্রেশন, এই কয়টা বিভাগ যদি ঠিক করে এবং রাজনৈতিক দলগুলার কাঠামো এবং প্রসেস যদি ঠিক করে, আমার মনে হয় ইনশাল্লাহ আহ মানে পৃথিবীতে বেস্ট বেস্ট কান্ট্রি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশ হবে বাংলাদেশ। এটা আমিও আশাবাদী যে বাংলাদেশের যে আহ, আহ, সবচেয়ে বড় পাওয়ার যেটা, সেটা হলো ম্যান পাওয়ার। হ্যাঁ, বাংলাদেশ ম্যান রাইট। পাওয়ার, যে ম্যান পাওয়ারটা আছে, এটাকে যদি প্রপার ইউজ করা যায়, যেই যে কথা বললা এইভাবে, তারপরে আরো অনেক সেক্টর আছে, এদেরকে মানবিক উন্নয়ন করার জন্য একটা দেওয়া দরকার। তা এইভাবে যদি আগানো যায়, তাহলে বাংলাদেশ আসলে পৃথিবীর মধ্যে মানে কি বলবো যে একটা মডেল দেশ হতে পারে। কারণ এই দেশ সেই যোগ্যতা রাখে। Recording in progress. অবশ্যই এটা তো আমিও মানে আমি কিন্তু কয়েকটা ভিডিওতে বলছি, যে মেনশন করছি যে আসলে এরকম একটা মানে আমাদের এখন এগুলা করতে এবং অনেক কষ্ট হবে, কিন্তু আমরা একটা জিনিস হাতছাড়া করছি, সেটা হলো বিগত সরকারের প্রাইম মিনিস্টার, তাকে, কারণ সে তার হাতে এমন ক্ষমতা ছিল, আমি বলছি যে আসলে আমি কয়েকটা ভিডিওতে আবারও বলি যে কয়েকটা ভিডিওতে এই কথাই বলছি যে শেখ হাসিনা এমন একজন ব্যক্তি ছিল যে সারা পৃথিবীর বুকে এখন এমন কোন লিডার ছিল না যার হাতে এমন ক্ষমতা ছিল যে সারা বাংলাদেশের সবাই তার কথায় উঠতে বসতো, তার বিরুদ্ধে কথা বলার একটা লোক ছিল না, বলে নাই। এবং সর্বময় ক্ষমতার অধিকারী সে ছিল দেশের, রাষ্ট্রের, এবং তাকে কেউ প্রশ্ন করতে পারে না, কোশ্চেন করতে পারে না। তো এই যে মহান ক্ষমতা এবং এই যে পাওয়ার যেটা তার হাতে ছিল,
এটা নিয়ে সে যদি দেশের ভালো চিন্তা করে যদি নামতো, বাংলাদেশকে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশে পরিণত করতে এই 15 বছরের মধ্যে সে প্রত্যেকটা রাস্তা সোনার প্লেট দিয়ে বানাইতে পারতো, গোল্ডেন প্লেট। সে যেভাবে দেশের মানে অধিকর্তা, যেটা মানে যেটাকে বলা হয় যে আহ, যে স্বৈরাচার বলো, স্বৈরাচার বা যাই হ্যাঁ, হোক, কিন্তু সে যেটা উল্টা আমাদের করছে, কিন্তু সে কিন্তু আসলে উল্টা করছে, মানে তার এই ক্ষমতাটাকে সে ভালোভাবে ভালো পথে ইউজ না করে আসলে সে ক্ষমতার অপব্যবহার করছে এবং সেটা করতে পারে না আর কি, মানে ব্যর্থ হয়েছে সবচেয়ে বড় কথা হলো এটা। যাই কারণ হোক এরকম তারপর লোক তো আর আসবে না, আর তুমি তুমি পাবা না। তুমি মনে করো না, এরকম একজন লোক তো বাংলাদেশে এখন আর নাই, আর কোনোদিন আসবেও না। কে আসবে, তুমি আসবেও একজনের নাম বলো। একজন, কারণ এরকম। আমাদের দরকার হলো যে যত ভালো লোক যত, মানে মানে কি বলে, মানে তুমি যদি মনে করো যে 20 একটা কাজ করতে যদি 20 জন লোকের দরকার হয়, সেই কাজ যদি একজনের দ্বারা করা যায়, তাহলে একজন লোক দিয়ে করলে লাভ বেশি না? ওইটাই বলতেছি। না না, উনি তো একদম তৃণমূল পর্যন্ত না, সত্যি কথা যে অনেস্টলি যদি ওনাকে মূল্যায়ন করা হয় তাহলে পৃথিবীর মধ্যে ওনার মতো আর দু একজন লোক পাওয়া হয়তো যাবে। ঠিক আছে, না, উনি ওইটাই যে ওনার সবচেয়ে দুঃখের বিষয় হলো ওনার যে উনি ক্ষমতা, পুরা উল্টা ওনার কাজ করছে। মেধা, হ্যাঁ ওনার ক্ষমতা, ওনার মেধা সব মিলায় যদি ওনাকে বিচার করা হয় তাহলে হয়তো দেখা যাবে যে ওনার অল্টারনেটিভ হয়তো আর দু একজন খুঁজে পাওয়া যাবে, অ্যাভেলেবেল না। তো সেই হুম। ক্ষমতাটা বা সেই মেধাটা যদি আর একটু মানে একটু চিন্তা ভাবনা করে এই মানে এইভাবে পরিচালনা করা হতো, অনেকটা করছে, আবার আরো যদি করতো, অন্তত দুর্নীতি সেক্টরটারে যদি উনি মোটামুটি কন্ট্রোল করতো, ইচ্ছা করলেই করতে পারতাম। না আসলে, তাইলে হ্যাঁ সেটা ঠিক আছে যে করতে পারতো, সেটা ডিফারেন্ট, ওইটা বলে আর এখন ইয়া করে লাভ নাই, কিন্তু ওইটাই আফসোস। একটা জিনিসই আফসোস লাগতেছে যে যেটা এখন আমাদের হয়তো করতে 20 বছর লাগবে, কিন্তু সেটা সে আসলে এই 15 বছরে সবকিছু কমপ্লিট করে একাই করে ফেলতে পারতো, যেটা এখন এই লোক এরকম এরকম যোগ্য লোক এখন খুঁজে বাইর করতে এবং রেডি করতে কবে করা যায় এটা হবে বলা কি মুশকিল। হবে কিনা সেটাও, হবে কিনা সেটাও রাইট, এখানে অনেক প্রবলেম আছে। তো এটি এই কারণ জন্যই আমি প্রসঙ্গটা তুললাম আর কি, কিন্তু উম, right, এটা একটা হুম, সত্য কথা। কারণ তোমার ওই যে বলে না যে আহ, সকাল দিনটা কেমন যাবে সেটা সকাল দেখতে হ্যাঁ, বোঝা যায়। মর্নিং শোজ দ্য ডে। হ্যাঁ, সেই সকাল দেখার বিষয়টা তো যেমন মনে করো এই সরকারও মানে এই সরকার যে ফিল্ডটা পাইছে, পিছনেরটা বাদ দিলাম, এই সরকার যে ফিল্ডটা পাইছে একটা লেভেল প্লেইং, ঠিক আছে, এই সরকারকে কিন্তু বাংলাদেশের এখন 100% লোক রাখে, 100%। শুধুমাত্র দু একজন ওই কট্টরপন্থী আওয়ামী লীগ ছাড়া, মানে কট্টরপন্থী যারা মানে আওয়ামী লীগের জন্য জীবন দিতে পারে বা মাইনে নিতে পারতেছে না, এটা এরকম দুই চারজন ছাড়া, ঠিক আছে, বেগুনা দুই চারজন ছাড়া বাংলাদেশের 95% লোক কিন্তু তাদেরকে না হেল্প রাইট, করার হ্যাঁ কিন্তু এটা ঠিক যে এখনো এখনো এই আমাদের এখনকার যে ইয়াটা হ্যাঁ নতুন নতুন দায়িত্বে যারা আছে বা এখনকার ছাত্র জনতার যে গভর্নমেন্ট, এটাও বাংলাদেশে এখন মোটামুটি অনেক একসেপ্টেড, অনেক বেশিরভাগ লোক। কিন্তু প্রবলেম হলো যে যেটা বললাম যে এখানে তো সবাই এখানকার এখন যে নেতা যারা হলো ছাত্র জনতা, মানে কি এখানে হাজার হাজার লোক, শত লক্ষ লক্ষ লোক হলো এই সরকারের ইয়াতে আছে, ব্যাকে আছে, বা এই সরকারের সাথে আছে। তো একজন তো নাই। আগে তো গভর্নমেন্টে একজন ছিল, যে একজনের কথাই সব হইতো। তো এখন উন্নয়ন করতে গেলে যদি ওরকম একজনের কথায় সব উন্নয়ন গুলা করে ফেলা যাইতো সবাইকে দিয়ে, তাহলে কিন্তু অনেক সেভ হইতো না, সেটাই বলছি। হ্যাঁ, ওইটাই যে একজন করলে যে সময় লাগতো হুম এখন সবাই মিলে করতে গেলে অনেক বেশি সময় লাগে। এই হুম হুম হুম, রাইট। এক একজনের এক এক মতামত থাকবে, এক একজন এক এক দিকে যাবে, এক একজন একটা কথা বলবে, আস্তে আস্তে এটা মানে প্রলংড হবে আর কি, মানে বিলম্বিত হবে। বিলম্ব। তবে এখনো পসিবল, এখনো যদি এই সরকার চায়, এই সরকার চাইলে এখনো মানে সিস্টেমটা ওই রকম, আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস তো সারা পৃথিবীতে যেভাবে ওনার লিগ হুম, বড় বড় এবং ওনার যে মেধা, কারণ আসলে তো নোবেল পুরস্কার মেধা ছাড়া পসিবল। রাইট রাইট, হ্যাঁ।
এটাও এই তো যে রাজনীতি, আমি যেটা বললাম যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কোয়ালিফিকেশনের যে একটা পরিবর্তন আনা দরকার, এটা কিন্তু তাদের তাদের কিন্তু এই পরিবর্তন অবশ্যই আনা দরকার, যে কারা পদে আসবে, কারা কমিটিতে আসবে, এর বেসিসটা কি। এর বেসিসের মধ্যে কিন্তু অনেক মেধা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, মেধার ভিত্তিতে থাকা উচিত। যে অবশ্যই এর এটা জন্য শিক্ষিত হইতে হবে, একটা নির্দিষ্ট পরিমাণ মানে মিনিমাম এডুকেশন থাকতে হবে, তারপরে তার অন্যান্য কোয়ালিফিকেশন থাকতে হবে। সো এগুলো কিন্তু নাই কোনো দলে। এই জন্য এটাকে সংস্কার করতে হবে। সংস্কার সংস্কার করতে করার হবে, হ্যাঁ। রাইট, এটা সংস্কার খুব ইম্পর্টেন্ট। এছাড়া সামনের ইয়া বাংলাদেশের ইয়া সেই যেই লাউ সেই কুদু যাতে না হয় আর কি। হ্যাঁ হ্যাঁ সেটাই, এটাকে সংস্কার করার দিকে যাইতে হবে, সংস্কার করার সুযোগ আছে। এখন যারা আছে, এখন যারা সরকারে আছে তারা সবাই মেধাবী, সবাই শিক্ষিত, সবাই মোটামুটি এখন কিন্তু ওই যে অশিক্ষিত কেউ সংসদ, এখন তো আর সংসদে নেই, সংসদের বালাইও নেই, ঠিক আছে। হুম যে সাপোজ আমি বলেই ফেলি যে মমতাজের মতো একজন লোক যে হুম আসলে হুম। সংসদ থেকে, যাই হোক, যে জনপ্রতিনিধি হয়ে গেছে, কিন্তু একজন ইউনূসের মেধা আর তার মেধা তো এক না। না, রাইট রাইট, হ্যাঁ। একজন ইউনূস আর একজন মমতাজ তো এক না। তো এখন যেহেতু ইউনূস লেভেলের লোকগুলি কিন্তু, ঠিক আছে, যারা আছে মোটামুটি সবাই শিক্ষিত এবং সবাই মোটামুটি ইয়ে। তো এখন যদি এরা মনে করে যে হ্যাঁ, আমরা ওই রকম একটা মানে প্রত্যেকটা, আমার কথা হলো মূলনীতিটা নিজে তৈরি করে, রাষ্ট্র তৈরি করে দেবে। মানে একটা দল, আমি আওয়ামী লীগ করবো, আমি বিএনপি করবো, আমি জামাত করবো, ঠিক আছে করবো, কিন্তু হুম। মূলনীতি থাকবে এক, ঠিক রাইট আছে রাইট, এই হ্যাঁ, বেসিক স্ট্রাকচার এবং হ্যাঁ বেসিক ইয়াগুলো এক থাকবে, রাইট। হ্যাঁ এটা এটা খুব এই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই যাতে পরবর্তীতে যেই আসুক কোনো কিছুর হ্যাঁ ব্যত্যয় না হয়। তুমি উন্নয়ন এবং কন্টিনিউ করো, উন্নয়ন হ্যাঁ কন্টিনিউ করে যাও, কিন্তু এবং এটাকে মানে হ্যাঁ বাদ দেওয়া যাবে না বা ধ্বংস করা যাবে না। এবং এটা তৈরি করতে হবে রাষ্ট্র, এটা হ্যাঁ তৈরি হ্যাঁ, করতে হবে, এবং এই সরকার দ্বারাই সম্ভব। রাইট রাইট, এই সরকার দ্বারাই সম্ভব, কারণ হলো তুমি যদি মনে করো একটা দলীয় সরকার আসে, দলীয় সরকার ন্যাচারালি তার দলের প্রতি রাস্তা, এবং হুম। বিরোধী যারা থাকবে তারা আলটিমেটলি তার বিরোধী, ঠিক আছে। তুমি রাইট মনে রাইট, এখন সেটা যেমন আসার আগে হ্যাঁ এদেরকে এরকম মানে বেসিক ইয়াগুলা করে ফেলা উচিত, এটা এটা হ্যাঁ, ঠিক আছে। আমার মনে হয় তোমার সার্বিক উন্নয়ন যেটা, যেটা আমরা বলি যেভাবে হোক এগুলা যে কোনো সরকার আসলে হবে, ক্রমান্বয়ে হবে, কালক্রমে হবে। তোমার এখন যেটা দরকার যে রাষ্ট্র যারা ভবিষ্যৎ পরিচালনা করবে তাদের সংস্কার, এই দিকটা আমার মনে রাইট হয় রাইট, হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, মানে ইনফ্রাস্ট্রাকচার তোমার সংস্কার করতে হবে। তোমার হ্যাঁ, ইনস্টিটিউশন গুলো সংস্কার করতে হবে। তোমার রাস্তা তো এই সরকার আমলে আইলেও বানাবে, বা অন্য হুম, যে মনে হয় সেই আসুক, যে আসবে ফেরেস্তা সেই এলেও বানাবে। বানাবে, শয়তান আসলেও বানাবে, কোনো সমস্যা নাই। কারণ হলো রাষ্ট্রের কাজ না করলে তারা খাইবে, রাইট ঠিক আছে। রাইট রাইট। এটা তো আলটিমেটলি তোমার মানে পৃথিবীর সাথে তাল মিলায় এরা হয়ে যাবে। তো ওই তারা যে করবে তাদের সংস্কারটা না হইলে তুমি মনে করো যে একটা নির্বাচনে যেমন হচ্ছে একটা ইয়ে উঠছিল, এখন আবার থেমে গেছে, এটা হলো যে, একজন এমপি নির্বাচন করবো তার চেয়ারম্যান নির্বাচন করবো তার, এখন এই বিষয়গুলি তো একদম আইন করে করা উচিত। আইন করে করতে সংবিধান হবে, রাইট, ওইটাই এটাই হলো। আমার মনে হয় এরা আস্তে আস্তে চেষ্টা করবে। এটা আমার একটা মনে হচ্ছে হিন্টস, বিভিন্ন হিন্টসে। তবে এটা করা উচিত, এবং এটা আমরাও যারা আলাপ আলোচনা করতেছি আমাদের পক্ষ থেকেও এগুলা এই সাজেশন গুলো আমরা রাখলাম, যে এটা খুবই ইম্পর্টেন্ট। এই বিভিন্ন জনপ্রতিনিধির ইয়াতেও তোমার এগুলোর একটা যোগ্যতা নির্ধারণ করতে হবে, অবশ্যই করতে হবে আসলে। এজন্য আমাদের সময় মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে, আমরা আপাতত করি, আজকের মতো আলোচনা শেষ করি। আম, আমরা আবার খুব শীঘ্রই ফিরে আসব, নাকি? আহ, ঠিক আছে, ঠিক ওকে, আছে। ইনশাল্লাহ। Okay.